সবাইকে। আমি সামিহা জামান আক্তার বলছি, ঢাকা 4th ইয়ারে। তো আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ইন্ট্রোডাকশন টু মেটাবলিজমের ইন্ট্রোডাক্টরি একদম বেসিক কিছু কথা। তো ওই ক্লাসের যে পড়াটা ওটা হয়তো বা আজকে আমাদের একটু হলেও সাহায্য করতে পারে। তোমরা যারা মিস করে গেছো ক্লাসটা কোনো কারণে, তো চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারো, মেডিবির ইউটিউব পেজে ওটা আছে। আর আজকের ক্লাসটাও যদি কোনো কারণে মাঝখান থেকে কারো ডিসকানেক্টেড হয়ে যায়, তাহলে তোমরা আশা করছি 2-3 দিনের মধ্যে এটাও ইউটিউবে আপলোড করা হবে, সো ওখান থেকে দেখে নিতে পারবা। তো উইদাউট ফার্দার আডু শুরু করছি। কার্বোহাইড্রেটের মেটাবলিজম আমাদের প্রফের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের রিটেন বলো, ভাইভায় বলো, সবখানে এখান থেকে তোমাকে কোয়েশ্চেন ধরবেই। আচ্ছা, ঠিক আছে। সো যেটা বলছিলাম, কার্বোহাইড্রেট মেটাবলিজম আমাদের প্রফের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। রিটেনে মিনিমাম একটা কোয়েশ্চেন এখান থেকে আসবে, এটা একদম ধরে নাও। মিনিমাম একটা, আরো বেশি আসতে পারে। আর ভাইভাতেও টিচাররা এটা খুব বেশি পছন্দ করে এখান থেকে কোয়েশ্চেন করতে। আর টপিকটা এত ভাস্ট মানে পড়তে গেলে তালগোল পাকানোটা নর্মাল। তো আমি হচ্ছে গিয়ে চেষ্টা করেছিলাম আজকে ক্লাসে সব কভার করতে, কিন্তু পরে দেখলাম যে না, পসিবল না। সো আমি তোমাদের এই মেটাবলিজম অফ কার্বোহাইড্রেটটা 2টা পার্টে নিব। আজকে হচ্ছে পার্ট 1, আমরা একদম কার্বোহাইড্রেটের ডাইজেশনের পর থেকে কি হয় সেখান থেকে শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা একটু জানি যে ডায়েটারি কার্বোহাইড্রেট কি কি। আমরা যারা এশিয়ান কান্ট্রিজ বা বাংলাদেশ, আমাদের খাবারের মধ্যে সবচেয়ে প্রিডমিনেন্ট কম্পোনেন্ট কিন্তু কার্বোহাইড্রেট। আমরা যাই খাই মোস্টলি কিন্তু শর্করাটাই বেশি থাকে। সকালে যেমন আমরা রুটি খাই, দুপুরে রাত্রে ভাত খাই, ওগুলোর মেইন কম্পোনেন্ট হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট। সো আমরা একটু জেনে নেই, এই যে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়বো, এর উৎস কি, অর্থাৎ কোন ডায়েটারি কার্বোহাইড্রেটস এর সোর্স কি কি। আমাদের ডায়েটারি কার্বোহাইড্রেট 4 ধরনের, 4টা ব্রড ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। সেগুলো কি কি? স্টার্চ, সেলুলোজ, ল্যাকটোজ আর সুক্রোজ। আমাকে কেউ তোমরা আচ্ছা, ক্লাসটা কিন্তু একটু ইন্টারঅ্যাক্টিভ হবে, আমি তোমাদের মাঝে মাঝে প্রশ্ন করব, তোমরা কেউ একজন আনমিউট করে অ্যান্সার করে দিও। আচ্ছা, আমাকে কেউ একজন বলো স্টার্চের এক্সাম্পল কি? রাইস। হ্যাঁ, এক্স্যাক্টলি। 3টা বেসিক এক্সাম্পল আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার রাইস, হুইট, পটেটো। তো মানে যেটা আমাদের আর কি স্টেপল ফুড বলতে পারি আমরা, সেগুলো। সো গেল স্টার্চ। এরপর হচ্ছে গিয়ে আমাদের সেলুলোজের সোর্স কি? ভেজিটেবলস। হ্যাঁ, যেটা আমাদের গ্রিন লিফি ভেজিটেবলস। হ্যাঁ, আমাদের যেগুলোর মধ্যে ফাইবারস পাওয়া যায়, যেগুলো সাধারণত যে শাক, দেন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সবজি, যেগুলোতে মানে মোদ্দা কথা হচ্ছে গিয়ে যেগুলোতে ফাইবার বেশি থাকে। আচ্ছা, ল্যাকটোজের সোর্স কি? মিল্ক প্রোডাক্ট। ডায়েটারি প্রোডাক্ট। হ্যাঁ, মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট। আচ্ছা, আর সুক্রোজের সোর্স কি? সুগার। Fructose and glucose. Sugar, glucose. হ্যাঁ, মানে সুক্রোজের সোর্স হচ্ছে কি বিভিন্ন ধরনের সুগার। সো এই 4টা ফর্ম অফ কার্বোহাইড্রেট আমাদের হচ্ছে কি আমরা ডায়েটে কনজিউম করি। এগুলোর এক্সাম্পল টিচাররা একদম শুরুতে ইজি জিনিস তো ধরতেই পারে। কি এখন তোমাদের আমি একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে গিয়ে এই যে স্টার্চ, সেলুলোজ, ল্যাকটোজ, সুক্রোজ আমরা তো খেলাম, এর মধ্যে যে এই 4টার মধ্যে একটা কম্পাউন্ড আমাদের বডিতে ডাইজেস্টেড হয় না, সেটা কোনটা? সেলুলোজ। আমাদের বডিতে সেলুলোজ ডাইজেস্টেড হয় না, সেটা কেন? কারণ এনজাইমটা নেই, সেলুলোজ এক্স্যাক্টলি, সেলুলেজ যে এনজাইমটা আমাদের দরকার হয় বডিতে এটা ডাইজেশনের জন্য, সেটা আমাদের বডিতে নেই। সেটা হচ্ছে তোমার ধরো গরু, ছাগল, এদের বডিতে আছে। সো ইজিলি ওরা ঘাস খেয়ে ওটা ডাইজেস্ট করে ফেলতে পারে। সো আমাদের তো ঘাস আমাদের ফুড সোর্স না, কারণ হচ্ছে কি আমাদের বডিতে সেলুলেজ এনজাইমটা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা খেলাম, খাওয়ার পর কি হলো, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে এই যে কমপ্লেক্স বায়োমলিকিউলগুলো ভেঙে মনোস্যাকারাইডে পরিণত হলো।
তিনটে মনোস্যাকারাইড আমাদের বডিতে তৈরি হয়, সেটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। আমরা জেনারেলি মেটাবলিজমে গ্লুকোজ মেটাবলিজমের উপরই এমফ্যাসিস দেই, আর ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ অতটা লাগে না, বাট তাও আমরা জেনে রাখি যে এইগুলো ভেঙে ডাইজেস্টেড হয়ে এই তিনটা মনোস্যাকারাইডে কনভার্টেড হলো। এরপর কি হয়, এরা আমাদের স্মল ইন্টেস্টাইনের ডিউডেনাম আর জেজুনাম থেকে ডাইজেস্টেড হয়ে ব্লাডে যায়। সো মেটাবলিজম পড়ার আগে আমাদের এই জিনিসটা কিন্তু একটু জানা জরুরি, কারণ টিচাররা তোমাদেরকে একদম ভাইভাতে প্রথমে মেটাবলিজম থেকেই শুরু করার চান্সটা কম। আগে তারা ডাইজেশনে যাবে, তারপর মেটাবলিজম। সো আমি কিছু শুরু করার আগে এইটুকু বলে নিলাম, যাতে হচ্ছে গিয়ে তোমাদের মানে পরে তোমরা কোরিলেট করতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা যে এই ডায়েটারি কার্বোহাইড্রেটস গুলো খেলাম, এগুলো তো আমাদের সার্কুলেশনে জমা হচ্ছে। এই যে এইটা আমাদের বডিতে জমা হচ্ছে, এই জিনিসটার একটা নাম আছে। এর নাম হচ্ছে গিয়ে আমরা এটাকে বলি গ্লুকোজ পুল। গ্লুকোজ পুলের ডেফিনিশনটা মাঝে মাঝে টিচাররা ধরতে পারে, সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ গ্লুকোজ ইন দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। আচ্ছা, এক্সট্রাসেলুলার ফ্লুইডের কম্পোনেন্ট কি কি আছে, মানে কোন কোন কম্পার্টমেন্ট নিয়ে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড গঠিত, তোমরা কেউ বলতে পারবা? তোমাদের এটা ফার্স্ট ইয়ারদের জন্য একটু কঠিন, যারা যদি সেকেন্ড ইয়ারে কেউ থাকো তোমরা পারার কথা, কেউ পারবা? Plasma, interstitial fluid. হ্যাঁ, ভেরি গুড। প্লাজমা আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, অনেক ক্ষেত্রে লিমফ্যাটিক্সকেও ইসিএফ এর কম্পোনেন্ট বলে। সো মোদ্দা কথা, আমাদের সেলের বাইরে যতটুকু গ্লুকোজ আছে এটাকেই আমরা এক কথায় বলি গ্লুকোজ পুল। এই গ্লুকোজ পুলে অ্যামাউন্টটা জেনারেলি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ আমরা যেটুকু গ্লুকোজ আমাদের বডিতে তৈরি হচ্ছে ওইটা ঠিক ইকুয়াল অ্যামাউন্টই কনজিউমড হয়ে যায়। মানে যা তৈরি ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট, এবং এটা একটা ন্যারো একটা লিমিট আছে, যেটাকে আমরা বলি নর্মাল গ্লুকোজ লিমিট বা নর্মাল কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ। তোমাদের এবিসিতে এই ভ্যালুটা দেওয়া 4.5 to 5.5 মিলিমোল পার লিটার। বাট তোমরা যখন আরেকটু সামনে যারা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যখন পড়বা বা যখন তোমরা প্যাথোলজি পড়বা, তখন তোমাদের এই গ্লুকোজের ভ্যালু একটা WHO একটা ভ্যালু দেওয়া আছে, এবং টিচাররা না এই যদিও এইটা তোমাদের এবিসিতে দেওয়া, টিচাররা এই ভ্যালুটা পছন্দ করে। সেটা একটু দেখে নিই। আমাদের গ্লুকোজ পুলে নর্মালি ফাস্টিং কন্ডিশন, অর্থাৎ সকালে উঠেই খালি পেটে যদি আমরা মাপি, নর্মালি আমাদের গ্লুকোজ পুলে গ্লুকোজ থাকে 3.6 থেকে 6.1। কিন্তু যদি আমরা ভরা পেটে বা যে কোনো সময় অন্য যে কোনো সময় মাপি, তাহলে এটার ভ্যালু থাকে লেস দেন 7.8। সো এই গ্লুকোজ পুলের অ্যামাউন্টটা খুবই ইম্পর্টেন্ট, ভাইভাতে ধরতে পারে, এবং এই জিনিসটা এত ইম্পর্টেন্ট যে না পারলে টিচাররা খুবই রাগ করে। আচ্ছা, এরপর যেটা বললাম যে সব এই জিনিসটা কনস্ট্যান্ট থাকতে হয়, দ্যাট ইজ গ্লুকোজ এন্ট্রি ইজ ইকুয়াল টু গ্লুকোজ রিমুভাল। আর এই জিনিসটা কনস্ট্যান্ট রাখার জন্য কিছু রেগুলেটরি মেকানিজম আছে, সেগুলো আমরা একটু পরে পড়বো। আচ্ছা, এই গ্লুকোজ পুলে আমরা তো একটা পেলাম যে তোমার ডায়েট থেকে গ্লুকোজ পুলে গ্লুকোজ আসে, কিন্তু ডায়েটই একমাত্র সোর্স না, বডিতে গ্লুকোজ তৈরি হওয়ার আরো সোর্সেস আছে। কি কি একটু দেখি। এক হচ্ছে কি গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে কি, আমরা একটু ওয়ার্ডটা ভেঙে দেখার চেষ্টা করি। গ্লুকো তো বুঝতেই পারছি, গ্লুকোজ। জেনেসিস মানে হচ্ছে তৈরি করা, নিও মানে হচ্ছে গিয়ে নতুন একটা সোর্স। অর্থাৎ ডায়েটে তো আমরা কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ পাচ্ছি, কিন্তু কার্বোহাইড্রেট ব্যতীত নতুন যে কোনো সোর্স থেকে যদি আমরা গ্লুকোজ পাই, সেটাকে সেই প্রসেসটাকেই বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এটা ডিটেলস আমরা পরে পড়বো। মানে বেসিক্যালি গ্লুকোনিওজেনেসিস হচ্ছে তোমার লিপিড বা প্রোটিন থেকে যে গ্লুকোজ তৈরি হয় ওইটাই। আচ্ছা, এইটা একটা গেল। আরেকটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। আমাদের যে এই যে আমরা গ্লুকোজ বডিতে অনেক সময় একটা স্টোরেজ ফর্মে থাকে, সেটা হচ্ছে গিয়ে গ্লাইকোজেন। তো ধরো যখন আমরা ফাস্টিং কন্ডিশন বা যখন আমরা স্টার্ভ করছি, তখন তো আমাদের বডিতে ডায়েট থেকে গ্লুকোজ আসছে না। তখন কি করে, এই যে বডিতে গ্লাইকোজেনটা স্টোর হয়ে ছিল, ওটা ভেঙে যায়, লাইসিস হয়ে যায়। লাইসিস হয়ে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়। সো গ্লুকোজ পুলে আমরা এই তিনটা সোর্স থেকেই মোটামুটি গ্লুকোজ পাই। তো গেল এটা ইনপুট। আউটপুট কি কি?
প্রথমত হচ্ছে কি অক্সিডেশন হয় গ্লুকোজ, যেটা কিনা আমরা হচ্ছে গিয়ে প্রথম মানে এক্সামের জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ি, যে গ্লাইকোলাইসিস হলো, দেন টিসিএস সাইকেল, এইসব। সো এটা হচ্ছে গিয়ে একভাবে গ্লুকোজ ইউটিলাইজড হলো, অক্সিডেশনের মাধ্যমে গ্লুকোজ কি করে, এনার্জি তৈরি করে। আরেকটা আছে এইচএমপি শান্ট পাথওয়ে, এটা হচ্ছে গ্লুকোজ থেকে কিছু বডির জন্য কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড তৈরি হয় এই পাথওয়ের মাধ্যমে। সো এইটা নিয়ে ডিটেইলস আমরা পরে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হলো, তাহলে কিছু গ্লুকোজ মিলে অবশ্যই গ্লাইকোজেন গঠন করতে পারে, সো কিছু গ্লুকোজ মিলে গ্লাইকোজেনেসিস হয়। আবার অন্য কোনো স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল, আমাদের বডির বিভিন্ন স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালও তৈরি হতে পারে, যেমন ধরো আমরা নাম শুনে থাকতে পারি লাইপোপলিস্যাকারাইড, মিউকোপলিস্যাকারাইড, এইসব জিনিস হচ্ছে গিয়ে আমাদের বডিতে তৈরি হয়। আবার গ্লুকোজ থেকে অনেক সময় অ্যামাইনো অ্যাসিড আর লিপিডও তৈরি হতে পারে, কিভাবে হয় এটাও আমরা পরে দেখব। সো বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে গ্লুকোজ পুল। গ্লুকোজ পুল থেকে তোমাদের টিচাররা হয়তো হ্যালো শোনা যাচ্ছে, বারবার মিউট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, গ্লুকোজ পুল থেকে টিচাররা জিজ্ঞাসা করতে পারে যে কি বলতে কি বুঝো, অ্যামাউন্টটা খুবই ইম্পর্টেন্ট, আর এই জিনিসটা হচ্ছে গিয়ে টুকিটাকি ধরতে পারে, আর এটা মনে রাখা অ্যাকচুয়ালি খুবই ইজি। আচ্ছা, গ্লুকোজ পুল আমরা তো পড়লাম, এখন আমরা একটু দেখি, দাঁড়াও। আচ্ছা, এই যে গ্লুকোজ পুলে ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট, এটা আমরা মেইনটেইন করি একটা রেগুলেটরি প্রসেসের মাধ্যমে, যেটাকে আমরা বলি ব্লাড গ্লুকোজ রেগুলেশন অথবা গ্লুকোজ হোমিওস্টেসিস। এই যে এই ব্লাড গ্লুকোজ রেগুলেশন, এটা টিচারদের বোথ ভাইভা আর রিটেনের জন্য খুবই প্রিয় একটা টপিক। এখন এখানে ব্লাড গ্লুকোজ রেগুলেশন থেকে অনেক সময় শর্ট নোট আসে, এবিসিতে না একটু অগোছালো ভাবে লেখা। সো আমি একটু ট্রাই করেছি তোমাদের লিপিনকড বা অন্যান্য সোর্স থেকে কম্বাইন করে বলার। তোমরা যেই বই ফলো করো, দরকার হলে গাইডও হয়তো অনেকে ফলো করো রিটার্নের জন্য, তোমরা চাইলে এখান থেকে কিছু জিনিস তোমরা ওখানে অ্যাড করে নিতে পারো। আমার এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি জাস্ট ইজি ভাবে বোঝানোর জন্য। সো প্রথমে একটা ডেফিনিশন আছে গ্লুকোজ হোমিওস্টেসিসের, সেটা কিছুই না, সেটা হচ্ছে গিয়ে আমাদের বডিতে, ধরো আমরা যখন খাবার খাই তখন হচ্ছে বডির একটা খুব বেশি একটা টেন্ডেন্সি থাকে কি হঠাৎ করে গ্লুকোজের অ্যামাউন্টটা অনেক বেড়ে যায়, বা যখন হচ্ছে গিয়ে আমরা স্টারভেশনে থাকি বা যখন আমরা রোজা রাখি, তখন এই গ্লুকোজের অ্যামাউন্টটা হঠাৎ করে অনেক কমে যায়। সো আমাদের বডি চেষ্টা করে কি ওই যে গ্লুকোজ পুলের যে ভ্যালুটা, ওইটার মধ্যে গ্লুকোজের অ্যামাউন্টটা মেইনটেইন করতে। সো এটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে ব্লাড গ্লুকোজ রেগুলেশন। এখন ব্লাড গ্লুকোজ যদি রেগুলেটেড না হয় তাহলে কি হতে পারে, গ্লুকোজ যদি খুব বেড়ে যায় তাহলে আমাদের হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস হতে পারে, কমে গেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হাইপোগ্লাইসেমিক শক হতে পারে, কোনোটাই হচ্ছে গিয়ে খুব একটা মানে আমাদের বডির জন্য কোনোটাই ভালো না। সো এখন হচ্ছে গিয়ে এই ব্লাড গ্লুকোজ রেগুলেশনের আমরা হচ্ছে গিয়ে কিভাবে হয় সেটা আমরা জানবো। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে রোল অফ লিভার, আমরা এইচএসসি তে হয়তো বা পড়েছিলাম যে লিভারকে বলা হয় কোষের কি জানি রান্নাঘর বা এই টাইপের, অর্থাৎ মেটাবলিজমের মেইন যে প্রসেসগুলো সবকিছুই রেগুলেট করে হচ্ছে গিয়ে আমাদের এই লিভার। অর্থাৎ লিভারই মানে তোমার হচ্ছে লিভারই তোমার গ্লুকোজ মেটাবলিজমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো লিভার বাদে অন্য কয়েকটা টিস্যু আছে যা তোমার হচ্ছে গিয়ে সাহায্য করে, সেগুলোকে আমরা বলতে পারি এক্সট্রা হেপাটিক টিস্যু। লিভার হচ্ছে হেপাটিক টিস্যু আর অন্যান্য যেগুলো আছে ওগুলো হচ্ছে এক্সট্রা হেপাটিক টিস্যু। আরেকভাবে আমরা ব্লাড গ্লুকোজ রেগুলেট করতে পারি, সেটা হচ্ছে গিয়ে হরমোনাল রেগুলেশন। সো এই তিনটা জিনিস আমরা একটু ডিটেইলসে পড়বো। ফার্স্টে আমরা আসি রোল অফ লিভার। আচ্ছা, যেটা বললাম যে আমাদের বডিতে মেটাবলিজমে লিভারের গুরুত্ব মানে অনেক, সব মেটাবলিজমই দেখবা মেটাবলিক পাথওয়েতে সব জায়গায় লিভার আসবেই, এখানেও তার ব্যতিক্রম না। লিভার করে কি বিভিন্ন প্রসেস রেগুলেট করে তোমার হচ্ছে গ্লুকোজের ব্যালেন্স মেইনটেইন করতে সাহায্য করে। সো এই জন্য লিভারের একটা নাম আছে গ্লুকোস্ট্যাট মনিটর। তো তোমাদের এরকম টিচাররা ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে বডিতে গ্লুকোস্ট্যাট মনিটর কোনটা। আচ্ছা, সো
লিভার যখন আমাদের বডিতে গ্লুকোজের অ্যামাউন্ট বেড়ে যায় তখনও কাজ করে, আবার যখন কমে যায় তখনও কাজ করে। এখন আমরা দেখি হাইপারগ্লাইসেমিয়াতে কি করে। হাইপারগ্লাইসেমিয়া অর্থ হচ্ছে গিয়ে বডিতে গ্লুকোজের অ্যামাউন্ট বেড়ে গেছে, সো তখন লিভার কি চেষ্টা করবে যে কোনোভাবে গ্লুকোজের অ্যামাউন্ট কমাতে। কিভাবে কমায় আমরা একটু দেখি। প্রথমেই হচ্ছে উইথ গ্লাইকোলাইসিস, অর্থাৎ যে গ্লুকোজটাকে অক্সিডেশন করে দিল, দেন হচ্ছে গিয়ে নতুন করে গ্লাইকোজেন সিনথেসিস করলো, আবার অনেক সময় লিপিডও সিনথেসিস করতে পারে। কিভাবে করে পরে দেখবো। সো মোদ্দা কথা, এই তিনটা পাথওয়ের মাধ্যমে লিভার চেষ্টা করে হচ্ছে যখন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায় খুব, সেটাকে কমাতে। হাইপোগ্লাইসেমিয়াতে এখন গ্লুকোজ কি করে। হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ আমাদের ব্লাড গ্লুকোজ খুবই কমে গেছে, লিভার চেষ্টা করবে নতুন নতুন প্রসেসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করা। সেগুলো কি কি? এক হচ্ছে গিয়ে গ্লুকোনিওজেনেসিস, যে বডিতে তো গ্লুকোজ তোমার কার্বোহাইড্রেটের অভাব হয়তো বা দেখা দিয়েছে, তো বডি লিভার চেষ্টা করে যে অন্যান্য ফুড ম্যাটেরিয়াল থেকে গ্লুকোজ তৈরি করা। আর হচ্ছে কি গ্লাইকোজেনোলাইসিস। দেখো হাইপারগ্লাইসেমিয়া যখন বডিতে গ্লুকোজ বেশি তখন হচ্ছে গিয়ে গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্টেড হয়, আর যখন হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ গ্লুকোজের অ্যামাউন্ট কম থাকে তখন গ্লাইকোজেনটাকে ভেঙে আমরা গ্লুকোজ রিলিজ করি। আর একটা আছে লাইপোলাইসিস। এই দেখো প্রতিটা কিন্তু এক একটার উল্টা অলমোস্ট, যে তোমার লাইপোজেনেসিস হচ্ছে হাইপারগ্লাইসেমিয়াতে হয়, আর লাইপোলাইসিস যেটা অর্থাৎ লিপিড ভেঙেও কিন্তু গ্লুকোজ তৈরি হয়, সেটা হয় কখন? সেটা হয় হাইপোগ্লাইসেমিয়াতে। আচ্ছা, আমরা তো লিভারের রোল পড়লাম, এখন কিছু এক্সট্রা হেপাটিক টিস্যু অর্থাৎ লিভার ছাড়াও কিছু কিছু টিস্যু আছে আমাদের বডিতে যেগুলো কিনা আমাদের গ্লুকোজের অ্যামাউন্ট রেগুলেট করতে সাহায্য করে। সেগুলো কি কি একটু দেখি। আচ্ছা, কি কি এগুলো? চেহারা দেখে কি মনে হয়? ফার্স্ট এটা হচ্ছে গিয়ে তো আমাদের ব্রেইন, দেন হচ্ছে রেড ব্লাড সেল, এটা হচ্ছে গিয়ে অ্যাডিপোসাইট, এটা স্কেলেটাল মাসল। সো মেইন এই লিভার ছাড়া এই চারটা টিস্যুও আমাদের বডিতে গ্লুকোজ রেগুলেশনে সাহায্য করে। ব্রেইনের তো কথা মানে না বললেই না, ব্রেইনের জন্য গ্লুকোজ খুবই ইম্পর্টেন্ট, কারণ ব্রেইনের মেইন মেটাবলিক ফিউয়েল, ব্রেইনের যে এনার্জি পাওয়ার মানে মেইন সোর্সই কিন্তু গ্লুকোজ। সো এই জন্য দেখো যখন আমরা সকালে অনেক সময় নাস্তা টাস্তা না খেয়ে গেলে অনেক সময় মাথা ঘুরে পড়ে যায়, কারণ তখন হচ্ছে ব্রেইনে গ্লুকোজ ডিপ্রাইভেশন হয়। এখন এক্সট্রা হেপাটিক টিস্যুগুলো কিভাবে গ্লুকোজের ব্যালেন্স মেনটেন করে সেটা জানার আগে আমরা একটা ইম্পর্টেন্ট ছোট্ট জিনিস জানবো। সেটা হচ্ছে আমরা তো গ্লুকোজ পুলে পড়েছিলাম যে গ্লুকোজ আমাদের ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্বড হয়ে ব্লাডে গেল। এখন ব্লাড থেকে যে এই টিস্যুতে যায় সেটা কিভাবে যায়? সেটা যায় একটা গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে। এই গ্লুকোজ ট্রান্সপোর্টার বা যেগুলোকে আমরা বলি গ্লাট, এরকম 14 টাইপের গ্লাট আমাদের বডিতে আছে। এখন কোনটা কোথায় আছে মুখস্থ একদম 14টা মুখস্থ রাখা তো পসিবল নাই, এই চারটাকে বলা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট চার। তো এটাও আমাদের অ্যাকচুয়ালি মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট একটা জিনিস আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে গ্লাট 1, 2 আর 3 কিন্তু গ্লুকোজ ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমাদের ব্লাডে যদি গ্লুকোজের অ্যামাউন্ট কনসেন্ট্রেশনটা বেড়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি এগুলো অ্যাক্টিভেটেড হয়ে গ্লুকোজ সেলে ঢুকে যায়। কিন্তু গ্লাট 4 কিন্তু গ্লুকোজ ডিপেন্ডেন্ট না, গ্লাট 4 হচ্ছে আমাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ গ্লুকোজ বাড়ুক আর কমুক যাই হোক গ্লাট 4 তখনই কাজ করবে যখন আমাদের বডিতে ইনসুলিন সিক্রেটেড হবে। ইনসুলিন কোত্থেকে সিক্রেটেড হয় কেউ বলো? বিটা সেল থেকে। হ্যাঁ, বিটা সেল থেকে। আচ্ছা, সো তোমরা একটু দেখো এই যে গ্লাট 2, তোমার গ্লুকোজ কি করে গ্লাট 2 এর মাধ্যমে প্যানক্রিয়াসে যায়, তারপরে হচ্ছে প্যানক্রিয়াসকে ওরা সিগন্যাল দেয়, প্যানক্রিয়াস হচ্ছে ইনসুলিন রিলিজ করে, তখন সেই ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লাট 4 কোথায় কোথায় কাজ করে এটা একটু আমরা দেখি। স্কেলেটাল মাসল আর অ্যাডিপোস টিস্যু। এটা কেন বললাম এটা একটু পরেই বুঝতে পারবা, জাস্ট আমরা মনে রাখি যে তোমার গ্লাট 4টা কোথায় কোথায় আছে, স্কেলেটাল মাসেলে আছে আর অ্যাডিপোস টিস্যুতে আছে। এখন ইনসুলিন কিভাবে গ্লাট 4 কে সাহায্য করে এটা কিন্তু তোমাদের ফিজিওলজির একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, তো এটা নিয়েও আমরা একটু পরে কথা বলতেছি। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি যে এখন এই যে এক্সট্রা হেপাটিক টিস্যুর মধ্যে এইসব গ্লুকোজ ট্রান্সপোর্টার দিয়ে তো ঢুকলো, এখন কি হয় এখানেও আমরা হাইপারগ্লাইসেমিয়াতে কি হয় হাইপোগ্লাইসেমিয়াতে কি হয় আলাদাভাবে বলছি। হাইপারগ্লাইসেমিয়াতে প্রথমে হচ্ছে যেহেতু গ্লুকোজের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, সো গ্লুকোজ ডিপেন্ডেন্ট যে ব্লাডগুলো
যেমন তোমার হচ্ছে যেগুলো আমাদের মানে মধ্যে কথা স্কেলেটাল মাসেল আর অ্যাডিপোসাইট বাদে সব গ্লাটি মানে সব টিস্যুতেই কি হয় ইনক্রিজ গ্লুকোজ আপটেক হয়। সেটা এখানে যেই আগের স্লাইডে যে এক্সাম্পল দিলাম যে দেখো তোমার অ্যাডিপোসাইট আর স্কেলেটাল মাসেল বাদে থাকে কি ব্রেইন আর আরবিসি। সো যখন আমাদের গ্লুকোজের অ্যামাউন্টটা বেড়ে যায় তখন হচ্ছে গিয়ে তোমার এই দুইটাতে গ্লুকোজ আপটেকও বেড়ে যায়, স্বাভাবিক হাইয়ার কনসেন্ট্রেশন থেকে এখানে চলে আসে। আচ্ছা, এরপর দেখি কি গ্লাইকোজেনেসিস ইন স্কেলেটাল মাসেল। আচ্ছা, এটা হচ্ছে স্কেলেটাল মাসেলের একটা মানে কি বলবো একটা এক্সট্রাঅর্ডিনারি বৈশিষ্ট্য যে গ্লাইকোজেনেসিস এখানে হতে পারে। আচ্ছা, আর অ্যাডিপোস টিস্যুতে কি হয় অনেক কিছু, তোমার অ্যাডিপোস টিস্যু মানে কি তোমার ফ্যাট সেলস, এখানে লিপিড সিনথেসিস হবে, গ্লাইকোলাইসিস হতে পারে, এইচএমপি শান্ট হতে পারে, সবই হয় হচ্ছে গিয়ে GLUT4 এর মাধ্যমে। আচ্ছা, এটা তো গেল হাইপারগ্লাইসেমিয়াতে কি হয়। হাইপোগ্লাইসেমিয়াতে কি হয় একটু আমরা দেখি। প্রথমে হচ্ছে ওই যে হাইপারগ্লাইসেমিয়াতে ছিল স্কেলেটাল মাসেল বেশি বেশি গ্লাইকোজেন তৈরি করত, আর হাইপোগ্লাইসেমিয়াতে কি হয় স্কেলেটাল মাসেলে গ্লাইকোজেনটা ভেঙে যায়, একদম উল্টা। তোমরা যদি একটু মানে একটা জিনিস বুঝলে কিন্তু আরেকটা জিনিস বোঝা বেশ ইজি হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে কি আরেকটা হয় যে ফর্মেশন অফ গ্লিসারল, যে হাইপোগ্লাইসেমিয়াতে কি হয় অ্যাডিপোস টিস্যু থেকে বেশি বেশি করে গ্লিসারল তৈরি হয়। গ্লিসারলটা কোত্থেকে আসে, লিপিড যেটা আমরা বলি টিএজি, টিএজি ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়। এই গ্লিসারল তখন হচ্ছে গিয়ে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়িয়ে দিতে সাহায্য করে। আচ্ছা গেল, এখন হচ্ছে গিয়ে আসি আমরা ইনসুলিনের কথা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার ইন্টারনেটটা বোধহয় একটু আনস্টেবল কানেকশন, শোনা যাচ্ছে? শোনা যায় শোনা আপু, যাচ্ছে। হ্যালো, ক্লিয়ারলি শোনা যায়। আচ্ছা, শোনা না গেলে কেউ একজন বলো, মানে আমার লেখা উঠছে যে কানেকশন ইজ আনস্টেবল। আচ্ছা, রোল অফ হরমোন। হরমোনে আমরা গ্লুকোজের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত একটা হরমোন, সেটা কি কেউ আপু। একজন বলো। আপু, হ্যালো, হ্যালো হ্যাঁ আপু, এর আগের স্লাইডটা একটু মিস শোনা, হয়েছে একটু। হ্যাঁ এর আগের স্লাইডটা প্রিভিয়াস স্লাইডটা। আচ্ছা, এটা এটা এটাই তো এর আগের স্লাইডটা। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি জি প্রসিড আপু, করতেছি। হ্যাঁ আচ্ছা, আমি প্রসিড করতেছি। কি আপু শোনা যাচ্ছে? আচ্ছা, যেটা বলছিলাম যে রোল অফ হরমোন, আমাকে বলো কোন হরমোনটা গ্লুকোজ মেটাবলিজমের সাথে একদম জড়িত? ইনসুলিন। ইনসুলিন, আর গ্লুকাগন। ভেরি গুড, ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিন গ্লুকাগন অলমোস্ট একটা আরেকটার বিপরীত। সো হচ্ছে গিয়ে হ্যাঁ, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার যে ইনসুলিন। সো ইনসুলিন কি করে আমাদের বডিতে? ইনসুলিন একদিকে আর বাকি অন্যান্য সব হরমোন একদিকে। ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের ব্লাডে গ্লুকোজের লেভেলটা কমিয়ে দেওয়া, আর বাকি সব হরমোন হচ্ছে গিয়ে উল্টাটা, ওরা চায় যে ইনসুলিনের বডিতে গ্লুকোজের লেভেলটা বাড়ানো হোক। এখন ইনসুলিন কিভাবে কাজ করে এটা আমি একটু আগে বলেছি, এখন আমরা আরেকটু ক্লিয়ার হই। আচ্ছা দেখো, আমরা বলেছিলাম যে GLUT4 নামক ট্রান্সপোর্টারটা ইনসুলিন ডিপেন্ডেন্ট। GLUT4 এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু সেলের মাঝখানে থাকে, কিন্তু একটা ট্রান্সপোর্টার যদি তোমার সেলের মাঝখানে বসে থাকে, ও কি সেলের বাইরে ব্লাড থেকে কিছু আনতে পারবে? সম্ভব না। সো ইনসুলিন কি করে, ইনসুলিন প্রথমে এসে সেলের সাথে বাইন্ড করে, তারপর হচ্ছে বিভিন্ন ইন্ট্রাসেলুলার মেকানিজমের মাধ্যমে ওরা করে কি GLUT4টাকে সেল মেমব্রেনের দিকে ঠেলে দেয়। তখন হচ্ছে GLUT4 ব্লাড থেকে গ্লুকোজ তোমার সেলের মধ্যে ঢুকিয়ে দেয়। তো এইভাবে হচ্ছে আমাদের ব্লাডে গ্লুকোজের লেভেলটা কমে যায়। সো এভাবে আমাদের, এখন আমাকে বলো ইনসুলিন তাহলে কখন কাজ করে, হাইপোগ্লাইসেমিয়াতে না হাইপারগ্লাইসেমিয়াতে? হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া, এক্স্যাক্টলি। হাইপারগ্লাইসেমিয়াতে ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেড়ে যায়, ইনসুলিন তখন GLUT4 কে তোমার সিগন্যাল দেয় যাতে গ্লুকোজটা ব্লাড থেকে ভিতরে নিয়ে আসে। সো
এই যে আপটেক অফ গ্লুকোজ বাই স্কেলেটাল মাসেল এন্ড অ্যাডিপোজ টিস্যুতে সাহায্য করে, কারণ GLUT4 হচ্ছে গিয়ে কেবল এই দুইটা টিস্যুতেই পাওয়া যায়। আর এটা হচ্ছে গিয়ে কখন সাহায্য করে? হাইপারগ্লাইসেমিয়াতে। এছাড়াও ইনসুলিনের আরো কিছু রোল আছে, যেমন হচ্ছে গিয়ে এটা তোমার গ্লাইকোলাইসিসে সাহায্য করে, অর্থাৎ গ্লুকোজের অক্সিডেশনে। কিভাবে? এই কয়েকটা এনজাইমকে স্টিমুলেট করে। এই এনজাইমগুলোর নাম যদি এখন তোমাদের একটু খটমটে লাগে, আমরা যখন গ্লাইকোলাইসিস পড়বো তখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তারপরে অ্যাজ ইউজুয়াল ওই যে গ্লাইকোজেনেসিসে সাহায্য করে, গ্লাইকোজেনোলাইসিসটাকে ইনহিবিট করে, গ্লুকোনিওজেনেসিসকে ইনহিবিট করে। মানে মোদ্দা কথা কি কি ভাবে তোমার গ্লুকোজ কমানো যায় ব্লাডে, সবই হচ্ছে গিয়ে ইনসুলিনটা করে থাকে। এখন আমরা আদার হরমোনস এর মধ্যে কি কি আছে দেখি একটু। ওরা কাজ করে, ওরা হচ্ছে গিয়ে তোমার ইনসুলিনের উল্টা। যখন ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্ট কমে যায়, এই হরমোনগুলো চেষ্টা করে হচ্ছে গিয়ে তোমার গ্লুকোজের অ্যামাউন্টটা বাড়িয়ে দিতে। সো ওরা কাজ করে কখন? যখন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হয়। আচ্ছা, এই হরমোনগুলো কি কি? ফার্স্টে আমরা আসি যে ইনসুলিনের বিপরীত যেটা গ্লুকাগন। গ্লুকাগনে একটা জিনিসই আমি তোমাদের একটু নোটিস করতে বলবো, সেটা হচ্ছে এটা কিন্তু তোমার কোন গ্লাইকোজেনোলাইসিস কিন্তু তোমার লিভার ছাড়া অন্য জায়গায় হয়ে থাকে, কিন্তু গ্লুকাগন কিন্তু শুধু লিভারের গ্লাইকোজেনোলাইসিসটাকে বাড়িয়ে দেয়। সো গ্লাইকোজেনোলাইসিস বাড়ানোর ফলে কি হয়? তোমার হচ্ছে বডিতে গ্লুকোজ বেশি রিলিজড হয়, হাইপোগ্লাইসেমিয়াকে কমব্যাট করে। আচ্ছা, গ্লুকাগন ছাড়া আর কি আছে? ক্যাটেকোলামিন। তো এইসব হরমোনের ফাংশন না মোর অর লেস সেম। তোমরা হচ্ছে সবাই কি করে? গ্লাইকোজেনোলাইসিসটাকে বাড়ায়, আর হচ্ছে গিয়ে ধরো তোমার গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস এগুলোকে হচ্ছে কমায়। মানে কিভাবে গ্লুকোজ আর কি বডিতে বাড়ানো যায়, এরা হচ্ছে তাই করে। আচ্ছা, ক্যাটেকোলামিন হরমোন কাদেরকে বলে আমরা কি জানি? আপু GABA, অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রেনাল মেডুলারি হরমোন। ক্যাটেকোলামিন হচ্ছে কি দুইটা বেসিক্যালি, মানে দুইটা না আরো আছে, কিন্তু আমাদের মানে তোমরা দুইটাই জানো যে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, মানে যেটা আরেকটা নাম হচ্ছে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। সো এদেরকে ক্যাটেকোলামিন বলে। এখন টিচাররা যদি জিজ্ঞাসা করে যে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিনের কাজ কি, আর কিছুই না, ক্যাটেকোলামিনের যে কাজ। আচ্ছা, এছাড়া তো আমরা কি কি পেলাম? গ্লুকাগন, ক্যাটেকোলামিন, আরো হরমোন আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার গ্লুকোকর্টিকয়েড অর্থাৎ স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন দেখো কি করে, তোমার এক তো গ্লুকোনিওজেনেসিসটা বাড়িয়ে দেয়, অর্থাৎ বডিতে নতুন নতুন ভাবে গ্লুকোজ তৈরি করে। আর একটা কি, ক্লিয়ারলি শোনা যায় না তোমার হচ্ছে গিয়ে সেল যাতে তোমার গ্লুকোজ ব্লাড থেকে না করে। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি আপু। আচ্ছা, আবার বলতেছি, গ্লুকোকর্টিকয়েড একে তো তোমার গ্লুকোনিওজেনেসিসে সাহায্য করে, আর হচ্ছে ওরা কি আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ইনসুলিনকে ইনহিবিট করে। ইনসুলিনের কাজ কি ছিল? ইনসুলিনের কাজ ছিল হচ্ছে গিয়ে তোমার সেলে গ্লুকোজ আপটেক বাড়িয়ে দেওয়া। ওরা ইনসুলিনকে ইনহিবিশনের মাধ্যমে গ্লুকোজের আপটেক কমিয়ে দেয়। তো গেল গ্লুকোকর্টিকয়েড হচ্ছে গিয়ে তোমার এই গ্লুকোজ আপটেক কমিয়ে দেয়। আর হচ্ছে থাইরয়েড হরমোন। তোমরা থাইরয়েড হরমোনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা সব কিছু বাড়িয়ে দেয়। ওরা মোটামুটি মানে তোমার ডাইজেশনের পর যে গ্লুকোজ অ্যাবজর্ব চায়, আর আমাদের রেগুলেশন, এই রেগুলেশনটা অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষাতে শর্ট নোটই বড়, সো ইজিলি ভালো মার্কস পাওয়ার মানে চান্স বেশি। আচ্ছা, এখন তো আমরা রেগুলেশন হয়ে গেল, এখন খুবই ইজি একটা জিনিস পড়বো যে এই যে কার্বোহাইড্রেট আমরা খেলাম, এটা হচ্ছে কি কি মেটাবলিক পাথওয়ে দিয়ে এরা হচ্ছে বডিতে মেটাবোলাইজড হয়। আচ্ছা, মেটাবলিক পাথওয়ে কয় ধরনের? 3 ধরনের। হ্যালো, 3 ধরনের না? 2 ধরনের। কি কি? 2 অ্যানাবলিক ধরনের, আর ক্যাটাবলিক। অ্যানাবলিক আর ক্যাটাবলিক। আচ্ছা, তুমি যদি অ্যামফিবলিকও একটা আছে, ওটাকে আমরা ধরি না, আমরা মেইন দুইটা ক্যাটাগরি বলি। সো কি কি? অ্যানাবলিক পাথওয়ে গুলোর বৈশিষ্ট্য কি কি? সবগুলোতে কিন্তু জেনেসিস থাকবে। জেনেসিস
লাইসিস ওয়ার্ডটার মানে কি? তৈরি হওয়া। অ্যানাবলিজম মানে কি? অর্থাৎ ভেঙে দেয়। সো জেনারেলি ক্যাটাবলিক পাথওয়ে গুলোতে লাইসিস ওয়ার্ডটা থাকে। সো অ্যানাবলিক পাথওয়ে কি কি? ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার গ্লাইকোজেন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সিনথেসিস হয়, সো গ্লাইকোজেনেসিস। দেন হচ্ছে গিয়ে তোমার নতুন সোর্স থেকে গ্লুকোজ যে তৈরি হয়, গ্লুকোনিওজেনেসিস। আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিডও সিনথেসিস হয়, দ্যাট ইজ লাইপোজেনেসিস। আর ক্যাটাবলিক পাথওয়ে যেটা হচ্ছে গিয়ে আমাদের বডির যে গ্লুকোজ, এটা কি এনার্জি তৈরি করা। এবং আছে প্রথমে হচ্ছে গিয়ে গ্লুকোজ ভেঙে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে। সেই অ্যাসিটাইল কোয়ে তখন টিসিএ সাইকেলে যায়, টিসিএ সাইকেল থেকে ওরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এনার্জি তৈরি করে। অর্থাৎ এই তিনটা এনার্জি প্রডিউসিং যে পাথওয়ে, সবগুলো হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ের উদাহরণ। আর কি কি আছে? গ্লাইকোজেনোলাইসিস, নাম শুনেই বোঝা যাচ্ছে। আর একটা আছে এইচএমপি শান্ট, এটা নিয়েও যেটা বললাম যে ইনশাল্লাহ পরে বলবো। আচ্ছা, এখন আমরা আসি মেটাবলিজম অফ গ্লুকোজ। মেটাবলিজম গ্লুকোজের মানে গ্লুকোজের আরো কাজ আছে, আজকে আমরা ফোকাস করব মেইনলি গ্লুকোজ থেকে কিভাবে এনার্জি তৈরি হয় সেটার উপরই। এখন এই এনার্জি প্রোডাকশনের 4টা স্টেপ আছে। গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি হয়? গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়। সেই পাইরুভেট তারপরে হচ্ছে কি অ্যাসিটাইল কোয়েতে তৈরি হয়। অ্যাসিটাইল কোয়ে তখন ওই যে ক্রেবস সাইকেলে যায়, সেখান থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এটিপি তৈরি করে। এর মধ্যে নোটেবল যেটা, সেটা হচ্ছে কেবল গ্লাইকোলাইসিস হচ্ছে গিয়ে তোমার সাইটোপ্লাজমে হয়, বাকি সবগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়। সো টিচারদের একটি মানে ফেভারিট কোয়েশ্চেন যে তোমার হচ্ছে গিয়ে তোমার গ্লুকোজ মেটাবলিজমের কোনটা তোমার সাইটোপ্লাজমে হয়, কোনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়। আচ্ছা, সো এখন আমরা আসি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে মোট হচ্ছে গিয়ে 10টা স্টেপ। আরো আছে হচ্ছে এনজাইম, আরো আছে এনার্জি প্রোডাকশন, এনার্জি ইউটিলাইজেশন, মানে খুবই একটা বলতে গেলে হজবরল অবস্থা। সো এই জিনিসটা একটু কঠিন আমাদের জন্য, আমরা একটু আস্তে আস্তে পড়ার চেষ্টা করব। এখন দেখি গ্লাইকোলাইসিস মানে কি। গ্লাইকো মানে বেসিক্যালি গ্লুকোজ, আর লাইসিস মানে হচ্ছে গিয়ে ব্রেকডাউন। সো গ্লাইকোলাইসিসের তোমার যেটা আক্ষরিক অর্থই হচ্ছে ব্রেকডাউন অফ গ্লুকোজ। এটার আরেকটা নাম আছে ইএম পাথওয়ে। এই পাথওয়ে মানে গ্লাইকোলাইসিসটা আবিষ্কার করেন দুইজন ব্যক্তি, এমডেন আর মেয়ারহফ। তাদের নাম অনুযায়ী এই পাথওয়ের নাম হচ্ছে গিয়ে ইএম পাথওয়ে বা এমডেন মেয়ারহফ পাথওয়ে। আচ্ছা, কোনো মেটাবলিক প্রসেস পড়ার আগে বা যখন আমরা রিটেনে অ্যান্সার করব, শর্ট নোটে ফার্স্ট যে জিনিসটা তোমরা লিখবা, একটা ছোট লাইনে ডেফিনিশন দিয়ে দিবা। দেন হচ্ছে সেটা হচ্ছে তোমার স্যালিয়েন্ট ফিচার্স। স্যালিয়েন্ট ফিচার্স কিন্তু আমার এবিসির মনে হয় মেটাবলিজমের বেস্ট পার্ট ছিল এইটাই, যে আগে স্যালিয়েন্ট ফিচার্স গুলো একটু সুন্দর করে দেওয়া। সো ওই স্যালিয়েন্ট ফিচার্স গুলো তোমরা কষ্ট করে পড়ে নিবা। এখানে আমি তাও বলছি, গ্লাইকোলাইসিস সব সেলে হয় বডির, স্বাভাবিক, তোমার হচ্ছে সব সেলেরই তো এনার্জি দরকার। আচ্ছা, কোন কম্পার্টমেন্টে হয়? ওই তো সাইটোপ্লাজমে। আচ্ছা, এটা একটা ক্যাটাবলিক পাথওয়ে, আর এটার একটা স্পেশালিটি আছে। এইটাই হচ্ছে গ্লুকোজ মেটাবলিজমের একমাত্র পাথওয়ে যেটা কিনা অ্যারোবিক এবং অ্যানারোবিক দুইটা কন্ডিশনেই হয়। এখন অ্যারোবিক আর অ্যানারোবিক কন্ডিশন কি সেটা আমরা একটু দেখি। এই যে অ্যারোবিক আর অ্যানারোবিকের উপর ভিত্তি করে গ্লাইকোলাইসিসকে আমরা দুইটা টাইপে ভাগ করতে পারি। প্রথমেই আসি আমরা অ্যারোবিক। অ্যারোবিক মানে কি? অ্যারোবিক ওয়ার্ডটার প্রেজেন্স অফ অক্সিজেন। এক্স্যাক্টলি, প্রেজেন্স অফ অক্সিজেন। আচ্ছা, এই অ্যারোবিক গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? মানে একে তো হয় যখন অক্সিজেন থাকতে হবে, আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার ওইসব সেলে যথেষ্ট পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকতে হবে। কারণ এই যে অক্সিজেন তোমার গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। সাইটোপ্লাজমে কিন্তু অক্সিজেনের কোনো কাজ নাই। সো একে তোমার অক্সিজেন থাকতে হবে, আর হচ্ছে গিয়ে তোমার ওইসব সেলে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ মাইটোকন্ড্রিয়া থাকতে হবে। আর অ্যারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্টটা হচ্ছে কি আমাদের পাইরুভেট। আচ্ছা, এখন আসি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস তো অবভিয়াসলি অ্যারোবিকের উল্টা, যে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। আরেকটা সময় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, সেটা হচ্ছে যখন আমাদের যেসব সেলে মাইটোকন্ড্রিয়া নেই বা হচ্ছে গিয়ে খুব কম মাইটোকন্ড্রিয়া আছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া নেই এমন একটা খুব কমন সেলের নাম উদাহরণ দাও। সরি, আরেকবার। আরবিসি, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, লেন্স, হ্যাঁ ওই তো।
আর এন্ড প্রোডাক্ট হচ্ছে কি এটা ল্যাকটেট। ল্যাকটেটটা কিন্তু একটু আমাদের বডির জন্য ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। কেন আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, এখন হচ্ছে এই যে সাইটস অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, তোমরা যেটা বললা যে তোমার আরবিসি, লেন্স এগুলো, এবং এই জিনিসটা কিন্তু একটা টিচারদের প্রিয় ভাইবার কোয়েশ্চেন। প্রথমে আমরা দেখি আরবিসিতে কোনো মাইটোকন্ড্রিয়া নেই, আর ডাব্লিউবিসি আর কিডনির যে তোমার হচ্ছে কিডনির তো দুইটা পার্ট থাকে, কর্টেক্স আর মেডালাতে। সো এই যে আরবিসিতে মাইটোকন্ড্রিয়া একদমই নাই, আর ডাব্লিউবিসি আর রেনাল মেডালাতে তোমার ডাব্লিউবিসি আছে, সরি কি বলতেছি, মাইটোকন্ড্রিয়া আছে কিন্তু একদম কম। এছাড়াও তোমার ব্রেইন, স্কিন, লেন্স, দেন তোমার হচ্ছে কি জিআইটি, স্কেলেটাল মাসেল, এই সব, হ্যালো, হ্যাঁ, এই সবগুলোতেও কিন্তু তোমার হচ্ছে গিয়ে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হতে পারে। এদের কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে, মানে তোমার হচ্ছে গিয়ে এখানে লেন্স না, এটাকে রেটিনা বুঝাচ্ছিলাম, এদের কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে, কিন্তু কখন এদের অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, যখন আমাদের অক্সিজেনের অভাব হয়। এবং এইগুলোর নাম আমি স্পেসিফিক্যালি বলছি কেন, কারণ এদের হচ্ছে অ্যানারোবিক অক্সিজেনের অভাবে এদের কিন্তু খুব প্রবলেম হয়। যেমন তোমার হচ্ছে কি যখন আমাদের অক্সিজেন থাকে না তখন হচ্ছে এই যে আমাদের ব্রেইনে কিন্তু ইস্কেমিয়া হয়ে আমাদের স্ট্রোক হতে পারে। সো মোদ্দা কথা এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, সাইট অফ গ্লাইকোলাইসিস হিসাবে টিচাররা ভাইভাতে খুব ধরে। আচ্ছা, স্টেপস অফ গ্লাইকোলাইসিস যেটা বলতেছিলাম, যে তোমার এতগুলো স্টেপ, এতগুলো এনজাইম, এতগুলো তোমার এনার্জি কোথাও ব্রেকডাউন হচ্ছে, কোথাও তৈরি হচ্ছে, মনে রাখাটা একটু টাফ। তো এই জন্য আমরা প্রতিটা স্টেপ একটু আলাদা আলাদা করে পড়ার চেষ্টা করব, যাতে হচ্ছে কি আমাদের মানে মুখস্থর চেয়ে বুঝাটা মানে বেশি আর কি, বুঝাটা আমরা এমফাসিস দিতে পারি। তো এই জন্য একটু টাইম লাগবে, তোমরা হচ্ছে কি একটু ধৈর্য ধরে থাকো। আচ্ছা, ফার্স্টে তো যেটা বলছিলাম যে তোমার গ্লুকোজটা আমাদের ব্লাড থেকে সেলে ঢুকে গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে। এখন গ্লুকোজ ট্রান্সপোর্টার কি বলেছিলাম, যে তোমার হাইয়ার কনসেন্ট্রেশন থেকে, গ্লুকোজের হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে গ্লুকোজটাকে ট্রান্সপোর্ট করে। এখন ধরো গ্লুকোজ ব্লাড থেকে সেলের ভেতর আসলো, অনেক গ্লুকোজ যখন সেলের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু কনসেন্ট্রেশনটা বেড়ে যায় গ্লুকোজের। গ্লুকোজ চাই কি যে আচ্ছা আমি তো অনেক হয়ে গেছে, এখন আমি ও চায় যে সেল থেকে বের হয়ে যেতে। এই জন্য যাতে বের হয়ে না যেতে পারে, এই জন্য গ্লুকোজের সাথে একটা ফসফেট এসে বাইন্ড করে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে। 6 ফসফেট কেন? গ্লুকোজ একটা 6 কার্বন কম্পাউন্ড, ওর 6th কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ এসে যুক্ত হয়। আচ্ছা, এই ফসফেট গ্রুপটা কোত্থেকে আসে? সেটা হচ্ছে গিয়ে এটিপি আমাদের বডিতে থাকে, যে এনার্জি তোমার হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল কয়েন আমরা যেটাকে বলি, যে এনার্জির ক্যারিয়ার যেটা, সেখান থেকে এটিপিতে 3টা ফসফেট, তাই না? এটিপি কি করে? একটা ফসফেট ছেড়ে দেয়। সো এটিপি তৈরি হয়, এটিপি ভেঙে তৈরি হয় কি একটা ডাইফসফেট, আর হচ্ছে কি আরেকটা এক্সট্রা ফসফেট। এই ফসফেটটাই বেসিক্যালি গ্লুকোজের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে এই যে তোমার ফসফেট রিলিজ করায় যে এনজাইমগুলো, ওগুলোর লাস্টে একটা সাফিক্স আছে, সেটা কি? মানে কোন ধরনের এনজাইম হচ্ছে এই ফসফেট গ্রুপটাকে রিলিজ করায়? কাইনেজ। কাইনেজ, ভেরি গুড। আচ্ছা, আর গ্লুকোজ, হ্যাঁ, গ্লুকোজে কয়টা কার্বন মলিকিউল আছে? 6। সো 6 এর 6 অর্থ কি? হেক্সা, তাই না? সো এইখানে যে কাইনেজটা কাজ করে, এটাকে আমরা বলি হেক্সোকাইনেজ অথবা গ্লুকোকাইনেজ। এখন হেক্সোকাইনেজ আর গ্লুকোকাইনেজ দুইটা কিন্তু এক না। কি এটা তোমাদের একটা রিটার্নের কোয়েশ্চেন, যে ডিফারেন্স বিটুইন হেক্সোকাইনেজ অ্যান্ড গ্লুকোকাইনেজ। সো কিভাবে কি হয় আমরা একটু পর দেখব। আচ্ছা, এইখানে সর্ট অফ একটা জিআইএফ এর মতো, যে তোমার দেখো প্রথমে হচ্ছে গিয়ে তোমার গ্লুকোজ থাকে, এটিপি থাকে, একটা ফসফেট হচ্ছে গিয়েও দিয়ে দেয়, দেন হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট হয়ে আলাদা হয়ে যায়। আচ্ছা, এখন আমরা আসি তোমার হচ্ছে গিয়ে হেক্সোকাইনেজ ভার্সেস গ্লুকোকাইনেজ, যেটা বললাম তোমাদের রিটার্নের কোয়েশ্চেন। আচ্ছা, নরমালি তো জিনিসটা হেক্সোকাইনেজের হচ্ছে 4টা আইসোজাইম থাকে বা আইসো এনজাইম থাকে। আইসো এনজাইম বলতে আমরা কি বুঝি? তোমরা যেহেতু ফার্স্ট কার্ড দিয়ে আসছো, বলো একটু আইসো এনজাইম কাকে বলে? Enzyme which differ in enzyme which is different in amino acid group but catalyze the same group.
হ্যাঁ মানে ওইটাই যে তোমার হচ্ছে স্ট্রাকচারালি ডিফারেন্ট কিন্তু ফাংশনালি সেম। অর্থাৎ হেক্সোকাইনেজের 4টা এরকম আইসোজাইম রয়েছে যারা হচ্ছে তোমার এক একটা স্ট্রাকচার বা অ্যামাইনো অ্যাসিডের ওরিয়েন্টেশন এক এক রকম, কিন্তু এদের ফাংশন সেম। কি সেটা? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি করা। এখন হেক্সোকাইনেজ 1, 2, 3, 4 4টা গ্রুপ আছে। এর মধ্যে হেক্সোকাইনেজ 4টাকেই আমরা বলি হচ্ছে গিয়ে গ্লুকোকাইনেজ। এদের ফার্স্ট ডিফারেন্সটা হচ্ছে গিয়ে তোমার লোকেশনে। হেক্সোকাইনেজ সব টিস্যুতেই থাকে, কিন্তু গ্লুকোকাইনেজ থাকে হচ্ছে কেবল 2টাতে, সেটা হচ্ছে লিভারে আর প্যানক্রিয়াসের বিটা সেলে। তো এখান থেকে আমরা একটু ধারণা করতে পারি যে গ্লুকোকাইনেজ কিন্তু মেইনলি কাজ করে গ্লুকোজ রেগুলেশনে। আচ্ছা, এখন এটা কেম বলার আগে আমরা একটু অ্যাফিনিটির কথা বলি। হেক্সোকাইনেজে হচ্ছে যেহেতু সব সেলে থাকে, আমরা এটাকে হচ্ছে গিয়ে মানে এদের হচ্ছে গিয়ে গ্লুকোজের প্রতি অ্যাফিনিটিটা অনেক বেশি, এবং এইটার সাথে কিন্তু কেএম এর রিলেশন আছে। কেএম বলতে আমরা কি বুঝি? মাইকেলিস কনস্ট্যান্ট। অর্থাৎ সাবস্ট্রেট মানে ধরো গ্লুকোজের যেই কনসেন্ট্রেশনে হেক্সোকাইনেজের অ্যাকশন সব মানে ম্যাক্সিমামের হাফ হবে, সেটাকে আমরা বলছি মাইকেলিস কনস্ট্যান্ট। গ্লুকোজের যেই কনসেন্ট্রেশনে হেক্সোকাইনেজ ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি শো করে, সেটাকে আমরা বলি ভিম্যাক্স। আর ম্যাক্সিমাম অ্যাক্টিভিটির 50% যেটাতে শো করে, সেটাকে আমরা বলি কেএম। সো দেখো এখানে হচ্ছে গিয়ে কেএম আর ভিম্যাক্স হেক্সোকাইনেজের ক্ষেত্রে লোয়ার, অর্থাৎ অল্প গ্লুকোজেই ওরা হচ্ছে গিয়ে অনেক কাজ করে। এই জন্য আমরা বলতে পারি যে ওদের অ্যাফিনিটি ফর গ্লুকোজ ইজ হায়ার। অর্থাৎ গ্লুকোজ অল্প থাকলে ওরা হচ্ছে গিয়ে তোমার গ্লুকোজ 6-ফসফেট তৈরি করে ফেলতে পারে। কিন্তু গ্লুকোকাইনেজের কিন্তু দেখো কেএম হচ্ছে বা ভিম্যাক্স হচ্ছে হায়ার, অর্থাৎ ওদের কাজ, ওদের মানে অ্যাক্টিভিটি ভেলোসিটি ম্যাক্সিমাম করানোর জন্য অনেক পরিমাণ গ্লুকোজ বডিতে থাকতে হবে। সো ওরা কখন কাজ করে দেখো, ওরা হচ্ছে কিন্তু ইনডিউসড বাই ইনসুলিন। যখন বডিতে ইনসুলিন তো চেষ্টা করে কি আমাদের বডিতে গ্লুকোজের অ্যামাউন্টটাকে কমানো, ব্লাডে গ্লুকোজের অ্যামাউন্টটা কমানো। যখন ইনসুলিন নিজে পারে না, তখন হচ্ছে গিয়ে ও স্টিমুলেট করে গ্লুকোকাইনেজকে। তখন ইনসুলিন আর গ্লুকোকাইনেজ মিলে একসাথে তোমার হচ্ছে ব্লাড গ্লুকোজ কমাতে সাহায্য করে। গ্লুকোকাইনেজের আরেকটা স্পেশালিটি আছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে তোমার এই এনজাইমটাকে স্যাচুরেশন করতে কিন্তু অনেক বেশি গ্লুকোজের প্রয়োজন হয়। এনজাইম স্যাচুরেশন বলতে কি বুঝি? ধরো একটা এনজাইমের অনেকগুলো পকেট, মানে এনজাইম আমি একটা শার্ট হিসেবে কল্পনা করি, অনেকগুলো পকেট আছে। হেক্সোকাইনেজ কিন্তু বডিতে বা ব্লাডে অল্প গ্লুকোজ থাকলেই ফুল হয়ে যায়, আর গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করতে পারে না। কিন্তু গ্লুকোকাইনেজের অনেকগুলো পকেট, যত বেশি গ্লুকোজ হোক না কেন ও কিন্তু মেটাবলিজমে সাহায্য করতে পারে। অ্যাজ আ রেজাল্ট গ্লুকোজ মেটাবলিজমে গ্লুকোকাইনেজের ইম্পর্টেন্স অনেক। আচ্ছা, সো এটার পারপাস কি? টু ওয়ার্ক উইথ ইনসুলিন টু ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। আচ্ছা, আর হেক্সোকাইনেজেরও অবশ্যই তোমার হচ্ছে একটা ইম্পর্টেন্স আছে, যেহেতু সব সেলে আছে। ওরা হচ্ছে গ্লুকোজকে এই যে গ্লুকোজ 6-ফসফেটে কনভার্ট করতে সাহায্য করে। আচ্ছা, এই ফার্স্ট স্টেপে কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আচ্ছা, এখন আমরা গেলাম গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট। সো গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট। গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি? একটা অপরের আইসোমার। সো এখানের এনজাইমটাও তোমার হচ্ছে কি নাম শুনলেই বোঝা যায় তোমার এখানে এটাকে বলা হয়, যেহেতু গ্লুকোজ 6-ফসফেট আছে, সো ফসফো গ্লুকো আইসোমারেজ। আচ্ছা, গেল। এই যে তোমার হচ্ছে গিয়ে আর কিছুই না, তোমার একটু জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ হবে, আর হচ্ছে গিয়ে তোমার গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে পরিণত হবে। আচ্ছা, এখন আমরা আসি মানে মোটামুটি গ্লাইকোলাইসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্টেপ হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। দেখো আগে শুধু 6th কার্বনে একটা ফসফেট ছিল, আর তারপরে 6th কার্বনে তো আছেও, সাথে কার্বন নাম্বার 1-এও আর একটা ফসফেট যুক্ত হয়েছে। সো দেখো এখানে একটা ফসফেট ছিল, আর একটা ফসফেট, এখানে 2টা ফসফেট। এই ফসফেটটা কোত্থেকে আসে? সেম ওই যে এটিপি ভেঙে এই ফসফেটটা আসে, আর এইটাকেও রেগুলেট করে একটা কাইনেজ এনজাইম, সেটাকে আমরা বলি ফসফোফ্রুক্টোকাইনেজ। আচ্ছা, এই যে এখানে ওই রকম সেম। আচ্ছা, ফসফোফ্রুক্টোকাইনেজের একটা স্পেশালিটি হচ্ছে গিয়ে এটা এই গ্লাইকোলাইসিসের রেট রেগুলেটিং এনজাইম। অর্থাৎ বিভিন্ন হরমোন বা
কেমিক্যাল প্রোডাক্ট কাজ করে হচ্ছে গিয়ে এই ফসফোফ্রুক্টোকাইনেজের উপর। এটাকে স্টিমুলেট করে কারা? যারা ব্লাড গ্লুকোজ লেভেল কমাতে চায়, যেমন ইনসুলিন, এএমপি, এডিপি। এএমপি এডিপি কেন? কারণ হচ্ছে যখন এমপি এডিপি বডিতে তখনই বাড়ে যখন আমাদের বডিতে এটিপি কম থাকে। সো ওরা কি করে? ওরা হচ্ছে কি এটাকে স্টিমুলেট করে যাতে বডি বেশি বেশি করে এটিপি তৈরি করে। আর ইনহিবিট কে করে? ইনসুলিনের অপোজিটে আছে গ্লুকাগন, এমপি এডিপির অপোজিটে আছে এটিপি, আর সাইট্রেটও হচ্ছে কি এটাকে ইনহিবিট করতে সাহায্য করে। আচ্ছা, স্টেপ 4 এ আসি আমরা। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট এখন হচ্ছে গিয়ে দুইটা কম্পাউন্ডে ভাঙে, একটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3-ফসফেট, একটা হচ্ছে গিয়ে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে ফ্রুক্টোজে কয়টা কার্বন? হ্যালো, 6টা। সো ওরা হচ্ছে ইকুয়ালি ভেঙে যায় দুইটা, তিনটা কার্বনে। সো গ্লিসারালডিহাইডে হচ্ছে গিয়ে 3টা কার্বন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে হচ্ছে তোমার 3টা কার্বন। মনে রাখবা যে গ্যাপ আর ড্যাপ এভাবে, গ্লিসারালডিহাইড ফসফেট এভাবে, মানে এটা জাস্ট মনে রাখার জন্য। সো এইটা হচ্ছে গিয়ে এই এনজাইমটা ক্যাটালাইজ করে, সেটা হচ্ছে অ্যালডোলেজ। এটা একটা লাইএজ এনজাইম, অর্থাৎ ফ্রুক্টোজকে ভাঙতে সাহায্য করে। দেখো ফ্রুক্টোজটা ভেঙে এখানে তোমার হচ্ছে গিয়ে দুইটাতে ভেঙে যাবে, এই যে এখানে ভেঙে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আসি আমরা, এটা হচ্ছে গিয়ে একটা ইজি স্টেপ, সেটা হচ্ছে গিয়ে এই যে গ্লিসারালডিহাইড 3-ফসফেট আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হলো, এরা আবার একজন আরেকজনের সাথে মানে রিভার্সিবলি ইন্টারচেঞ্জড হতে পারে। সো আমরা যেহেতু এখন গ্লাইকোলাইসিস নিয়ে পড়ছি, আমরা এইটা মাথায় রাখবো যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট যেটা আছে ওর খুব বেশি টেন্ডেন্সি থাকে যে গ্লিসারালডিহাইড 3-ফসফেটে পরিণত হওয়ার, যাতে করে বডিতে বেশি বেশি এনার্জি তৈরি হতে পারে। এখন এরা হচ্ছে একজন অপরের আইসোমার, সো এখানেও কাজ করবে আইসোমারেজ এনজাইম। সো দেখো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে আমরা একটা জিএপি পেলাম, আবার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটও কিন্তু এই যে জিএপি তে কনভার্টেড হচ্ছে। সো একটা ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে আমরা কয়টা গ্লিসারালডিহাইড 3-ফসফেট পাই? দুইটা। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, কারণ এর পর থেকে প্রতিটা সাবস্ট্রেটের আগে কিন্তু আমি 2 লিখবো। কোত্থেকে পাচ্ছি এটা মনে রাখবা যে এই স্টেপের কারণেই কিন্তু আমরা দুইটা গ্লিসারালডিহাইড 3-ফসফেট পেয়ে থাকি। আচ্ছা, গেল। এরপর হচ্ছে গিয়ে এই যে গ্লিসারালডিহাইড 3-ফসফেটের সাথে গ্লিসারালডিহাইড 3-ফসফেট দেখো 2 লিখছি, কারণ এখন থেকে আমরা সবগুলোর আগেই মানে সবগুলো চিন্তা করে নিব যে দুইটা মলিকিউল। গ্লিসারালডিহাইড 3-ফসফেটের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে তৈরি হলো কি 1,3-বিসফসফোগ্লিসারেট। এই ফসফেটটা কোত্থেকে আসলো? এখানে কিন্তু এটিপি নাই, এখানে কি হয় একটা ফসফরিক অ্যাসিড মলিকিউল এসে গ্লিসারালডিহাইডের সাথে যুক্ত হয়ে ফসফেট গ্রুপ ডোনেট করে। একটু খেয়াল করি আমরা এই ডায়াগ্রামে দেখো গ্লিসারালডিহাইডে একটা ফসফেট গ্রুপ, তারপরে এই ফসফেটটা এসে কিন্তু এখানে যুক্ত হওয়ার ফলে তোমার হচ্ছে তখন বিসফসফোগ্লিসারেট তৈরি হলো। আচ্ছা, আর ইন দ্য মিন টাইম তোমার হচ্ছে গিয়ে এই যে ফসফরিক অ্যাসিড তোমার হচ্ছে গিয়ে এই যে গ্লিসারালডিহাইডটা দেখো, একটু খেয়াল করো যে তোমার কোথায় গেল? আচ্ছা, ওদের কিন্তু এইখানে একটা হাইড্রোজেন আছে, ওরা কি করে এই হাইড্রোজেনটা এনএডি কে ডোনেট করে দেয়। সো এনএডি থেকে তৈরি হয় হচ্ছে কি আমাদের এনএডিএইচ। এনএডিএইচ একটা খুবই এনার্জি রিচ মলিকিউল, এখান থেকে আমরা অনেকগুলো এটিপি তৈরি করতে পারি, সেটা কিভাবে একটু পরে বলছি। আচ্ছা, এইখানে দেখো যেহেতু তোমার গ্লিসারালডিহাইড থেকে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, সো এখানে আমাদের কাজ করবে ডিহাইড্রোজেনেজ এনজাইম, সেটা কি গ্লিসারালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজেনেজ। আচ্ছা, এখন আমরা এই যে গ্লিসারালডিহাইড 3-ফসফেট থেকে যে 1,3-বিসফসফোগ্লিসারেট পেলাম, ওখান থেকে কি হয় একটা ফসফেট চলে যায়। এই ফসফেটটা কোথায় যায়? এই যে দেখো ফসফেটটা এডিপির সাথে রিঅ্যাক্ট করে একটা এটিপি তৈরি করে, এখানেও ফসফেট রিমুভ হচ্ছে। সো এখানেও একটা কাইনেজ আছে, সেটাকে আমরা বলি ফসফোগ্লিসারোকাইনেজ। আচ্ছা দেখো কাইনেজ গুলো কিন্তু মনে রাখা খুবই ইজি, সাবস্ট্রেটের নাম কি এখানে বিসফসফোগ্লিসারেট, সো ফসফোগ্লিসারোকাইনেজ। আচ্ছা, এই 3-ফসফোগ্লিসারেটটা তখন হচ্ছে গিয়ে তোমার কি করে, তোমার হচ্ছে গিয়ে আগে তোমার ফসফোগ্লিসারেটের
থার্ড কার্বনের সাথে ফসফেট গ্রুপটা লাগানো ছিল, আর এখন সেই থার্ড কার্বন থেকে সেকেন্ড কার্বনে চলে যায়, সেটা মিউটেজ নামক একটা এনজাইমের মাধ্যমে। আচ্ছা, একদম শেষের দিক মানে তোমার গ্লাইকোলাইসিসের শেষের দিকে দেখো 2-ফসফোগ্লিসারেট থেকে তারপর তৈরি হয় হচ্ছে ফসফোইনল পাইরুভেট, এখানে এনজাইমটা হচ্ছে গিয়ে ইনোলেজ, আর ফাইনালি ফসফোইনল পাইরুভেট থেকে আমাদের তৈরি হয় যে আমাদের গোল যে কম্পাউন্ডটা ছিল পাইরুভেট। দেখো আগে ছিল ফসফোইনল, অর্থাৎ একটা ফসফেট গ্রুপ ছিল, ফসফেট গ্রুপটা চলে যায় সেম এডিপির সাথে রিঅ্যাক্ট করে এটিপি তৈরি হয়, আর হচ্ছে কি আমরা পাই হচ্ছে পাইরুভেট। এইখানেও একটা এনজাইম কাইনেজ কাজ করে, সেটাকে আমরা বলি ফসফোইনল পাইরুভেট কাইনেজ। আচ্ছা, এই পুরো স্টেপগুলোতে কোথাও কি কারো বুঝতে সমস্যা যদি থাকে বলো, আমি আবার রিপিট করবো, কারণ হ্যাঁ অনেক লেন্দি একটা জিনিস পড়া মানে বোঝাটা একটু গোলমেলে লাগতেই পারে। সো কোনো স্টেপ কি রিপিট করা লাগবে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, লাগলে বলবা। আচ্ছা, এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে গ্লুকোজ থেকে কিভাবে পাইরুভেট তৈরি হয়। আমরা গ্লুকোজের পাশাপাশি কিন্তু আরো দুইটা মনোস্যাকারাইডস ছিল, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। ওরা কিভাবে মেটাবোলাইজড হয় একটু ছোট দেখে নেই। ফ্রুক্টোজ কি হয়, বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে ফ্রুক্টোজ 1-ফসফেট তৈরি করে, সেখান থেকে হচ্ছে কি ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি হয়। এভাবে হচ্ছে ও কিন্তু এই গ্লাইকোলাইসিসে তারপর গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট তৈরি করে। গ্যালাক্টোজও সেম, গ্যালাক্টোজ থেকে গ্লুকোজ 1-ফসফেট তৈরি হয়, সেখান থেকে গ্লুকোজ 6-ফসফেট, আবার হচ্ছে কি একই প্রসেস। তো ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা না করলেও চলবে। আচ্ছা, এখন দেখি যেটা মেইন জিনিস, আমাদের গ্লাইকোলাইসিসে কতটুকু এনার্জি প্রোডাকশন হয়। ফার্স্টে আমরা দেখি আচ্ছা এই এনার্জি প্রোডাকশনের উপর ভিত্তি করে গ্লাইকোলাইসিসকে আমরা দুইটা ফেজে ভাগ করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা দেখি কি হলো এখানে। ফেজটা আমরা কোন বরাবর ভাগ করব মনে রাখাটা ইজি, এই যে গ্যাপ আর ড্যাপ যেখানে ছিল মানে তোমার একটা আরেকটাতে রিভার্স করছিল, ওই বরাবর আমরা জিনিসটাকে দুই ভাগে ভাগ করলাম। ফার্স্টে দেখো একটা এটিপি ভেঙে এডিপি তৈরি হলো, অর্থাৎ -1 এটিপি। এখন পর্যন্ত কিন্তু কোনো এটিপি তৈরি হয় নাই, বরং একটা এটিপি ইউটিলাইজড হয়ে গেছে। আরেকটা তারপরে দেখো এই যে এইখানে আরেকবার একটা এটিপি ভেঙে এডিপি তৈরি হচ্ছে, সো গেল আরেকটা -1 এটিপি। এখন পর্যন্ত আমাদের গ্লাইকোলাইসিস কোনো এটিপি তৈরি করে নাই, বরং দুইটা এটিপি ইউটিলাইজড হয়েছে, বা তোমার হচ্ছে এখানে কিন্তু এনার্জি লেগেছে। সো এই গ্লুকোজ থেকে এই যে তোমার হচ্ছে গিয়ে এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট পর্যন্ত, এটাকে আমরা বলি এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। অর্থাৎ এখানে এনার্জি তৈরি হয় না, এখানে আমাদের এনার্জি বরঞ্চ ইনভেস্ট করা লাগে। আচ্ছা, এরপর আসি আমরা, এখানে দেখো দুইটা এনএডি থেকে দুইটা এনএডিএইচ তৈরি হয়েছে। একটা এনএডিএইচ থেকে আমাদের 3টা এটিপি তৈরি হয়, সো অবভিয়াসলি দুইটা থেকে আমাদের 2 × 3 + 6 এটিপি। আচ্ছা, গেল এটা। এখন এখানে দেখি দুইটা এটিপি তৈরি হয়েছে, সো দুইটা এটিপি আমরা দিলাম +2 এটিপি, আবার এইখানেও দেখো +2 এটিপি। সো টোটাল আমাদের এটিপি তৈরি হচ্ছে, এখানে দেখো 6 + 2 + 10 +2 = 10 এটিপি, আর এখানে এইটুকুকে আমরা বলি হচ্ছে এনার্জি জেনারেশন ফেজ। তাহলে তৈরি হচ্ছে 10 এটিপি, খরচ হচ্ছে 2 এটিপি। টোটাল আমরা কত এটিপি তাহলে অ্যারোবিক গ্লাইকোলাইসিসে তৈরি হলো? 10 - 2 = 8 এটিপি। আচ্ছা, এতক্ষণ কিন্তু অ্যারোবিক গ্লাইকোলাইসিসটা আমি বলছি, অ্যারোবিক গ্লাইকোলাইসিসে আমাদের 8টা এটিপি তৈরি হয়। আচ্ছা, বুঝতে পারছো এটা, মানে এই যে অ্যারোবিক গ্লাইকোলাইসিসের এটিপি এনার্জি প্রোডাকশনটা? জি আপু। আচ্ছা, এখন আমরা অ্যানারোবিকে চলে যাই। অ্যানারোবিকের যে স্পেশাল যে ফেজটা হয়, অ্যানারোবিকে কিন্তু ঠিক এরকম চলতেই থাকে, চলে পাইরুভেট তৈরি হয়। কিন্তু অ্যানারোবিকের মেইন জিনিস কি, যে এখানে অক্সিজেন নাই। আমি আগেও বলেছি যে অক্সিজেন কিন্তু কাজ করে কোথায়, আমাদের সাইটোপ্লাজমে অক্সিজেনের খুব একটা কাজ নাই, কাজ করে মাইটোকন্ড্রিয়াতে। এই পাইরুভেট অ্যারোবিক গ্লাইকোলাইসিসে কিন্তু অ্যাসিটাইল কোয়ে তৈরি করে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে। কিন্তু
অ্যান্ড যেটা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস সেখানে হচ্ছে গিয়ে পাইরুভেট মাইটোকন্ড্রিয়াতে যায় না, ও কি করে, ও সাইটোপ্লাজমে তোমার ল্যাকটেট তৈরি করে। এই ল্যাকটেট তৈরি করতে একটা দেখো, এই যে তোমার পাইরুভেট ছিল, এখানে তোমার ল্যাকটেট হলো, একটা এক্সট্রা হাইড্রোজেন অ্যাটম লেগেছে। এই হাইড্রোজেন অ্যাটমটা ওরা কোত্থেকে পায়? এই যে এইখানে দেখো আমাদের আমরা NADH + 2H পেয়েছিলাম না? সো এই 2H-টাই তোমার হচ্ছে বেসিক্যালি পাইরুভেট ইউটিলাইজ করে ল্যাকটেট তৈরি করে। তাহলে আমরা দেখি এখানে এনার্জি প্রোডাকশন কত। দেখো নর্মালি কিন্তু তোমার অ্যারোবিকের মতোই 8টা ATP টোটাল তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ওরা কিন্তু এই NADH-টাকে ওরা হচ্ছে ইউটিলাইজ করে ফেলেছে। সো NADH থেকেই কিন্তু আমাদের 6টা ATP আসতেছিল। আগের স্লাইডটা দেখি আমরা, NADH থেকেই কিন্তু 6টা ATP আসছিল। সো এইখানে তোমার সেই 6টা ATP আসতেছে না। সো এখানে 8 - 6 ATP অর্থাৎ 2 ATP, দ্যাট ইজ অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে আমরা কেবল মাত্র 2 ATP তৈরি করতে পারি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে গিয়ে র্যাপাপোর্ট-লুবেরিং সাইকেল। এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের জাস্ট ভাইভাতে যদি অনার্সের দিকে যেতে চায় তখনই এটা ধরে। সো এটা কি, এই জিনিসটা কেবলমাত্র রেড ব্লাড সেলই হয়। রেড ব্লাড সেলের মেইন কাজ কি আমাদের বডিতে? রেড ব্লাড সেলের মেইন কাজ হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন কন্টেইন করে, হিমোগ্লোবিন টিস্যুতে অক্সিজেন ডেলিভার করে। আচ্ছা, র্যাপাপোর্ট-লুবেরিং সাইকেলে কি হয় তার বলার আগে তোমরা একটু আমাকে বলো, তোমরা কি এখন রেসপিরেটরি কার্ভটা পড়েছো ফিজিওলজিতে, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ? ওখানে তোমরা একটা জিনিস, আচ্ছা যদি নাও পড়ে থাকো জাস্ট এইটুকু মনে রাখো, একটা কম্পাউন্ড আছে 2,3-BPG বলো বা DPG বলো, সেম। ওরা কি করে, ওরা করে কি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে টিস্যুতে অক্সিজেন ডেলিভারিতে সাহায্য করে। দ্যাট ইজ অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা খেয়াল করলে দেখবা ওরা হচ্ছে গিয়ে তোমার রাইটে শিফট করে। আচ্ছা, এই জিনিসটা যদি তোমরা নাও বুঝো সমস্যা নেই, জাস্ট এইটুকু মনে রাখো, 2,3-বিসফসফোগ্লিসারেট কি করে, আরবিসির হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে ওখান থেকে হিমোগ্লোবিন থেকে অক্সিজেনকে সরিয়ে ফেলে, অক্সিজেন হচ্ছে তখন আমাদের টিস্যুতে ইউটিলাইজড হয়। সো এইটা একটা আলাদা মানে গ্লাইকোলাইসিসের একটা কি বলবো সাইড ওয়ে বলতে পারো, একটা গলি, যে তোমার যেটা কিনা কেবলমাত্র আরবিসিতে হয়। এই 2,3-বিসফসফোগ্লিসারেট কিন্তু পরে আবার 3-ফসফোগ্লিসারেটে পরিণত হয়ে নর্মালি তোমার গ্লাইকোলাইসিস চালিয়ে যায়। সো এটা জাস্ট তোমার আরবিসির ক্ষেত্রে, এবং এটা কেবলই মাত্র একটা অনার্সের কোয়েশ্চেন, বাইবা কোয়েশ্চেন, রিটেনে এটা কখনো আসে না। এটার আরেকটা নাম হচ্ছে বিপিজি শান্ট। আচ্ছা, এখন আমরা গ্লাইকোলাইসিসের একদম শেষের দিকে, গ্লাইকোলাইসিসের সাথে অ্যাসোসিয়েটেড 3টা ডিজিজ আছে এবং এটা টিচাররা কিন্তু ভাইভাতে ধরতে পারে। ফার্স্টে হচ্ছে গিয়ে ল্যাকটিক অ্যাসিডোসিস। বুঝাই যাচ্ছে এটা কখন হয়, যখন আমাদের অ্যানারোবিক গ্লাইকোলাইসিস অনেকক্ষণ ধরে হয়। যে আমরা যখন অনেক বেশি এক্সারসাইজ করি মাসেল বিল্ড আপের জন্য, তখন কিন্তু স্কেলেটাল মাসেলের মধ্যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। সো তখন হচ্ছে গিয়ে পাইরুভেট না তৈরি হয়ে, তখন হচ্ছে পাইরুভেট থেকে অ্যাসিটাইল করে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। অনেক বেশি ল্যাকটিক অ্যাসিডের ফলে আমাদের কিন্তু তখন মাসেল ক্র্যাম্প হয়, যে পা টন করে এক্সারসাইজের পর। সেটা কেন? সেটা হচ্ছে গিয়ে এই যে ল্যাকটিক অ্যাসিডোসিসের জন্য। আরেকটা হচ্ছে গিয়ে হিমোলাইটিক অ্যানিমিয়া। এই জিনিসটা তোমরা যখন পরে প্যাথোলজি পড়বা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গিয়ে আমাদের, আচ্ছা অ্যানিমিয়া স্পেলিং এখানে ভুল, তো তোমার কেন এটা হয়, আমাদের যে রেড ব্লাড সেলের শেপটা কিরকম, বাইকনকেভ শেপ, তাই না? দেখো বাইকনকেভ শেপ, এই শেপটা তৈরি করার জন্য কিন্তু ওদের এটিপি দরকার হয়। এখন যদি আমাদের পাইরুভেট কাইনেজ এনজাইমটা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এটিপি তৈরি ওভাবে হবে না, আরবিসি বাইকনকেভ শেপ থাকতে পারবে না। আরবিসি তারপর এরকম দেখো ছোট ছোট গোল 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 হয়ে যাবে, আর ওদের হচ্ছে গিয়ে তোমার হিমোগ্লোবিন ক্যারি করার ক্যাপাসিটিও কমে যাবে, তখন হচ্ছে অ্যানিমিয়া হবে। আর ফ্যাটিক হতে পারে স্বাভাবিক, তোমার যদি এনার্জি গ্লাইকোলাইসিস না হয়, এনার্জি তৈরি না হয়, তাহলে ফ্যাটিক হওয়াটাই নর্মাল। আচ্ছা, এখন গ্লাইকোলাইসিসের কিছু ইনহিবিটরস রয়েছে, সেগুলোর নাম জানলেই হবে। ফ্লুরাইড কি করে, এই এনোলেজকে ইনহিবিট করে। আরেকটা জিনিস যে আমরা যখন বলি যে আর্সেনিক পয়জনিং, তখন আর্সেনিক কিন্তু তোমার হচ্ছে গ্লাইকোলাইসিসকে ইনহিবিট করে। আরো কিছু আছে, তো এগুলোর হচ্ছে গিয়ে জাস্ট এগুলো এমসিকিউর জন্য, তেমন কোনো ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন আমাদের গ্লাইকোলাইসিস শেষ। গ্লাইকোলাইসিস থেকে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলো। আপু, এই যে আর্সেনিক ইনহিবিটরটা, এইটা হচ্ছে কোন এনজাইমকে ইনহিবিট করে স্পেসিফিক্যালি? আচ্ছা, আর্সেনিক হচ্ছে কোনো এনজাইমকে ইনহিবিট করে না, ও হচ্ছে তোমার এই যে গ্লিসারালডিহাইড 3-ফসফেটের সাথে
গ্লিসারালডিহাইড 3-ফসফেট থেকে 1,3-বিসফসফোগ্লিসারেট হওয়াটাকে ইনহিবিট করে, বুঝছো? তোমার গ্লিসারালডিহাইড বলতে পারো যে এইটার সাথে গ্লিসারালডিহাইড 3-ফসফেটের সাথেও কম্পিট করে তোমার এই যে ট্রায়োস ফসফেট মানে তোমার ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাথে বাঁধার জন্য। সো ওরা হচ্ছে বেসিক্যালি এই স্টেপটাকে ইনহিবিট করে, যে গ্লিসারালডিহাইড 3-ফসফেট থেকে 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি হওয়ার এই স্টেপটাকে ওরা ইনহিবিট করে, ঠিক আছে? জি আপু, আর ফ্লোরাইড তো হচ্ছে ইনোলেজ কে মেইনলি ইনহিবিট করে, তাহলে হ্যাঁ, আয়োডো exactly. অ্যাসিটেটটা কাকে করছে আপু? আচ্ছা, আর্সেনেট আর আয়োডো অ্যাসিটেট সেম, ঠিক আছে? এটা আমি তোমাদের স্কিপ করে গেলাম কারণ তোমাদের এটা হচ্ছে কি অত ধরে না, বাট ওরা হচ্ছে কি এই যে গ্লিসারালডিহাইড 3-ফসফেট কে ওরা হচ্ছে। আচ্ছা, তোমরা একটা জিনিস মনে রাখো, আর্সেনিকের তোমার হচ্ছে কি ভ্যালেন্সি কত, 3 অথবা 5, তাই না? গ্লিসারালডিহাইডও কিন্তু একটা 3 কার্বন কম্পাউন্ড, সো ওদের মধ্যে স্ট্রাকচারাল সিমিলারিটিটা বেশি, ওরা হচ্ছে কি এজন্য একজন আরেকজনকে ইনহিবিট করে। আর গ্লুকোজ 6-ফসফেট তো বুঝাই যাচ্ছে যে দেখো অলরেডি গ্লুকোজ 6-ফসফেট বেশি আছে, সো স্বাভাবিক ওরা চাবে যে গ্লাইকোলাইসিস কম হোক, কারণ অলরেডি তো অনেক আছেই। তো এই আর গ্লুকাগন এটিপি এটা তো মানে মোটামুটি আগেই বলেছি। আচ্ছা, এখন আমরা আসি পাইরুভেট অক্সিডেশন। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড স্টেপ অফ গ্লুকোজ মেটাবলিজম, এবং এখান থেকে না কোয়েশ্চেন খুবই পেইড কোয়েশ্চেন, জাস্ট 3টা কোয়েশ্চেন, এবং ওটাই হচ্ছে টিচাররা ধরে। আচ্ছা, এখন অ্যাজ ইউজুয়াল আমরা একটু স্যালিয়েন্ট ফিচারগুলো জানি। এটা হচ্ছে গিয়ে সব সেলে হয়, এখানে কম্পার্টমেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা একটা ক্যাটাবলিক প্রসেস, আর এইটার স্পেশালিটি হচ্ছে এটা একটা চেইন লিঙ্ক হিসাবে কাজ করে, মানে ওর নিজের কোনো কাজ নাই, ও হচ্ছে বেসিক্যালি ঘটকালি করে, গ্লাইকোলাইসিস আর টিসিএ সাইকেলের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে। আচ্ছা, রিয়াকশনটা আমাদের পাইরুভেট থেকে কিভাবে অ্যাসিটাইল করে তৈরি হয় এটা আমাদের জানার খুব একটা দরকার নাই, কিন্তু একটা জিনিস আমরা জানবো যে পাইরুভেট থেকে যখন তৈরি হয় তখন কিন্তু একটা NADH মলিকিউল তৈরি হয়। সো একটা NADH ইজ ইকুয়াল টু 3 ATP, দ্যাট ইজ আমরা কিন্তু একটা পাইরুভেট অক্সিডেশন থেকে আমরা কিন্তু 3টা ATP পাচ্ছি। আচ্ছা, আমাকে তোমরা বলো তো দেখি মনে আছে কিনা, একটা গ্লুকোজ থেকে আমরা কয়টা পাইরুভেট পাই? 2টা পাইরুভেট আপু। 2টা পাইরুভেট। ভেরি গুড। সো একটা পাইরুভেট থেকে 3টা ATP, 2টা পাইরুভেট থেকে আমরা টোটাল 6টা ATP পাই। সো এই স্টেপে আমাদের টোটাল ATP হচ্ছে কি 6 ATP। আচ্ছা, গেল। এখন আমরা আসি পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স। এটা হচ্ছে আমাদের MCQর একটা কোয়েশ্চেন, এবং এটা কমন কোয়েশ্চেন। দেখো, পাইরুভেট থেকে যে অ্যাসিটাইল করে তৈরি হয়, আমি এখানে কিন্তু একটা অ্যারো দিয়ে এই ফিগারে দেখানো, কিন্তু ব্যাপারটা কিন্তু এতটা সিম্পল না। এখানে 3টা তোমার হচ্ছে গিয়ে কমপ্লেক্স স্টেপের মাধ্যমে এটা তৈরি হয়, এবং এই 3টা স্টেপের জন্য 3টা এনজাইম লাগে। এই এনজাইমগুলোর নাম আমরা জানবো, আর 3টা এনজাইম তো লাগেই, সাথে হচ্ছে 5টা কোএনজাইম লাগে, এইগুলোর নাম আমাদের জানতে হবে, জাস্ট নাম। সো এনজাইম ফার্স্ট অফ অল হচ্ছে, যেহেতু পাইরুভেট থেকে একটা হাইড্রোজেন সরে যাচ্ছে, পাইরুভেট ডিহাইড্রোজেনেজ, আর 2টা খটমট নামওয়ালা আছে, এগুলো জাস্ট মুখস্থ করবা না, ডাইহাইড্রো লাইপোইল ট্রান্সঅ্যাসিটাইলেজ আর ডাইহাইড্রো লাইপোইল ডিহাইড্রোজেনেজ, এগুলো জাস্ট নামগুলো মনে রাখবা, কিন্তু কোএনজাইম গুলোর নামগুলো একটু টিচাররা মাঝে মাঝে ধরতে পারে। আচ্ছা, এটা একটা নেমোনিক আছে যে দ্য লাভলি কোএনজাইম ফর নার্ভস, ডাইটি দিয়ে হচ্ছে টিপিপি, এল দিয়ে হচ্ছে লাইপোইক অ্যাসিড, কোএনজাইমের সি দিয়ে হচ্ছে গিয়ে কোএনজাইম এ, এফ দিয়ে হচ্ছে তোমার এফএডি, এন দিয়ে হচ্ছে এনএডি। এখন এখানে একটা জিনিস আমি বলতে চাচ্ছি, তোমার হচ্ছে গিয়ে যখন ধরো এটা একটা ক্লিনিক্যাল কোরিলেশন আছে, এবং এইটা টিচাররা প্রায় ধরতে, তোমরা যদি একটু ভালো মানে মার্কসের দিকে যেতে চাও, টিচার এটা ধরতে পারে। আচ্ছা, টিপিপি ফুল ফর্মটা কেউ কি জানো? থায়ামিন পাইরোফসফেট। থায়ামিন পাইরোফসফেট। থায়ামিনের আরেকটা নাম কি? ভিটামিন B1। B1। সো দেখো, যখন আমাদের বডিতে থায়ামিন ডেফিসিয়েন্সি হয়, টিপিপি তৈরি হতে পারে না, পাইরুভেট এই রিয়াকশনটা হতে পারে না, এনার্জি তৈরি হতে পারে না, তখন কি হয় আমাদের হচ্ছে ব্রেইনে ঠিকমতো এনার্জি তৈরি হয় না, ব্রেইনে মানে অনেক গ্লুকোজ ডিপ্রাইভেশন হয়, এটিপি ডিপ্রাইভেশন হয়, তখন আমাদের কিছু নিউরোলজিক্যাল ডিজিজ হতে পারে। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট আর খুবই কমন হচ্ছে গিয়ে আমাদের বেরি, আমরা নাম শুনেছি, বা যদি ভিটামিন তোমাদের কার্ডটা হয়ে থাকে, আমরা হয়তো শুনেছো যে থায়ামিন ডেফিসিয়েন্সিতে বেরি হয়, আর একটা হয় সেটা হচ্ছে ভার্নিক্স এনকেফালোপ্যাথি। বেসিক্যালি এটা কেন হয়, এই যে টিপিপি যেহেতু তৈরি হতে পারে না, এনার্জি তৈরি হতে পারে না, সো এই 2টা ডিজিজ হয়। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে গিয়ে তোমার ধরো তোমার পাইরুভেট ডিহাইড্রোজেনেজ নাই, অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারছে না, তখন কি করে পাইরুভেট ইনস্টিড ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, সো তোমার ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে।
আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এই দুইটা তোমাদের রিটেনের কোয়েশ্চেন, সোর্স অফ পাইরুভেট আর ফেট অফ পাইরুভেট। পাইরুভেটের একটা সোর্স আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে গিয়ে গ্লুকোজ। আরো আছে যে দেখো পাইরুভেট থেকে যেমন ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে, সেটা হচ্ছে গিয়ে তোমার ল্যাকটিক অ্যাসিড থেকে পাইরুভেটও কিন্তু তৈরি হতে পারে। আর কি কি হতে পারে, গ্লিসারল, অ্যালানিন, যেমন গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ মানে তোমার আচ্ছা, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কি কি আছে আমাদের বডিতে, কার মনে আছে? হ্যালো, আচ্ছা মনে না থাকলে আমি বলি, তোমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে জি দিয়ে যেগুলো, ওগুলোর নাম মনে রাখলেই হবে, যে গ্লুটামেট, গ্লুটামিন, গ্লাইসিন, এগুলো। আচ্ছা, তো এগুলো হচ্ছে পাইরুভেটের সোর্স। এটা কিন্তু একটা রিটেনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর পাইরুভেটের ফেট কি আমরা অলরেডি জানি, যে তোমার অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, ল্যাকটেট তৈরি করে। আচ্ছা, পাইরুভেটে কয়টা কার্বন থাকে? হ্যালো, কয়টা? 3টা কার্বন। 3টা কার্বন থাকে। সো পাইরুভেট থেকে একটা কার্বন চলে গিয়ে হয় অ্যাসিটাইল কোয়ে, তারপর হাইড্রোজেন চলে গিয়ে হয় ল্যাকটেট। পাইরুভেটের সাথে একটা কার্বন অ্যাডেড হলে তৈরি হয় অক্সালো অ্যাসিটেট। সো দেখো তাহলে পাইরুভেটে 3টা কার্বন, অ্যাসিটাইল কোয়েতে 2টা কার্বন, অক্সালো অ্যাসিটেটে 4টা কার্বন। এটা কিন্তু আমাদের একটু পর লাগবে। আবার পাইরুভেট থেকে অ্যালানিনও তৈরি হতে পারে, আর মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে ইথানলও তৈরি হতে পারে। সো এই জিনিসটা বুঝার যে মুখস্থটাও ইম্পর্টেন্ট, এটা বারবার বলছি রিটেনের কোয়েশ্চেন। রিটেনের দুইটা জিনিসের সোর্স আর ফেট খুবই ইম্পর্টেন্ট, এক হচ্ছে পাইরুভেট আর একটা হচ্ছে গিয়ে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে আর পাইরুভেটের সোর্সটা অলমোস্ট মানে কাছাকাছি। আচ্ছা, অ্যাসিটাইল কোয়ের আরেকটা নাম আছে কমন মেটাবোলাইট, অর্থাৎ আমরা কার্বোহাইড্রেট খাই বা প্রোটিন খাই বা লিপিড খাই, সব কিছু দিয়েই কিন্তু অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে। সো অ্যাসিটাইল কোয়ের সোর্সেস কি কি আছে আমাদের, যেমন গ্লুকোজ থেকে পেতে পারি আমরা, তারপরে হচ্ছে গিয়ে তোমার ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনের মাধ্যমে আমরা পেতে পারি, আবার কিছু কিছু প্রোটিনের অক্সিডেশনের মাধ্যমেও পেতে পারি, এগুলো আমরা পরে পড়বো। আচ্ছা, অ্যাসিটাইল কোয়ে কি ধরনের কম্পাউন্ড? এটা একটা কিটোন বডি, অন্যান্য কিটোন বডি ব্রেকডাউন হয়েও অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে। আবার অ্যাসিটাইল কোয়ের সোর্স যা, ওর ফেটও কিন্তু অলমোস্ট সেম। এখান থেকে আমরা আবার ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি, ক্রেবস সাইকেলে তো যাবই, তারপর কিটোন বডি তৈরি করতে পারি, অ্যাসিটাইল কোলিন তৈরি করতে পারি। সো এইটাও মোটামুটি একটু জানার বিষয়, মুখস্থের বিষয়। আচ্ছা, এরপরে আমরা আসি আজকের লাস্ট টপিক, যেটা টিসিএ সাইকেল। টিসিএ সাইকেলের আরো অনেকগুলো নাম আছে, এর মধ্যে এটাকে আমরা একটা কমন নাম হচ্ছে কি ক্রেবস সাইকেল, কারণ এটার তোমার হচ্ছে এটা ইনভেন্ট করে হচ্ছে গিয়ে হ্যান্স ক্রেব নামক একজন ব্যক্তি। এইটার স্যালিন ফিচারও অলমোস্ট মানে গ্লাইকোলাইসিসের মতোই, সব সেলে হয়, কিন্তু কম্পার্টমেন্টটা হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এটা ক্যাটাবলিক পাথওয়ে, আর এটার স্পেশালিটি হচ্ছে গিয়ে এটা একটা কমন মেটাবলিক পাথওয়ে। টিসিএ সাইকেল নিয়ে আমাদের শর্ট নোট আসতে পারে। আচ্ছা, টিসিএ সাইকেলটা আমরা দেখি, এখানেও হচ্ছে গিয়ে এনজাইমগুলোর নাম মনে রাখা একটু কঠিন, একটা নেমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এখানে তোমরা নেমোনিকগুলো একটু খেয়াল করো, যেগুলোর আগে এস আছে মনে রাখবা, ওগুলো মিন করে সিনথেস, ঠিক আছে, ওগুলো মিন করে সিনথেস। আর ডি মিন করে ডিহাইড্রোজেনেজ। সো প্রথমে আমরা দেখি, আমরা পাইরুভেট থেকে পাই অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়েতে কয়টা কার্বন ছিল? 2টা কার্বন। অ্যাসিটাইল কোয়ে করে কি, 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটেটের সাথে রিঅ্যাক্ট করে 2 আর 4 মিলে তৈরি করে একটা 6 কার্বন কম্পাউন্ড, যেটাকে আমরা বলি সাইট্রেট। এই জন্য টিসিএ সাইকেলকে তোমার অনেক সময় সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয়। এখানে কোন এনজাইম কাজ করে দেখো, এস দিয়ে একটা সিনথেস হবে। কি সিনথেস? এখানে কি সিনথেসিস হচ্ছে? সাইট্রেট, তাই না? সো এনজাইমটা কি? সাইট্রেট সিনথেস। এই যে অক্সালো অ্যাসিটেটের সাথে অ্যাসিটাইল কোয়ে মিলে সাইট্রেট তৈরি হচ্ছে, এনজাইম হচ্ছে সাইট্রেট সিনথেস। আচ্ছা, সাইট্রেট থেকে আইসোসাইট্রেট তৈরি হচ্ছে, এটা একজন আরেকজনের আইসোমার। তো এখানে যে এনজাইমটা কাজ করে সেটা এক ধরনের আইসোমারেজ, কিন্তু এটার একটা নাম আছে অ্যাকোনিটেজ। আচ্ছা, এরপর দেখো আচ্ছা, সো এর এস দিয়ে পেলাম সিনথেস, এ দিয়ে পেলাম অ্যাকোনিটেজ। এখন দেখো ডিসকো ডি দিয়ে একটা ডিহাইড্রোজেনেজ। এখানে কি ডিহাইড্রোজেনেজ আমরা পাবো? আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। নামগুলো দেখো মনে রাখা খুবই ইজি, সাবস্ট্রেট সাথে জাস্ট ডিহাইড্রোজেনেজ অ্যাড করা। আবার দেখো ডেভিল, এখানে হচ্ছে গিয়ে ডিটা, তাহলে এখানে একটা ডিহাইড্রোজেনেজ, এই যে এখানে একটা ডিহাইড্রোজেনেজ কাজ করবে। সো এটা কি?
আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। সো আমি এই পর্যন্ত আরেকবার একটু রিক্যাপ করছি। প্রথমে হচ্ছে তোমার অ্যাসিটাইল কোয়া অক্সাল অ্যাসিটেট থেকে সাইট্রেট, সাইট্রেট থেকে আইসোসাইট্রেট, আইসোসাইট্রেট থেকে আলফা কিটো গ্লুটারেট। আচ্ছা, এখানে একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি যে তোমার যেহেতু এখানে একটা ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করেছে, আইসোসাইট্রেট থেকে একটা হাইড্রোজেন সরিয়ে ফেলেছে, তো এখানে কিন্তু এনএডি থেকে এই হাইড্রোজেনটা এনএডির সাথে রিঅ্যাক্ট করে তৈরি করেছে হচ্ছে এনএডিএইচ। সো এটা কিন্তু একটা এনার্জি জেনারেশনের সোর্স। আবার দেখো আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেজের মাধ্যমে সাকসিনাইল কোয়ে তৈরি করেছে, এখানেও একটা হাইড্রোজেন সরে গিয়ে এনএডির সাথে যুক্ত হয়ে এনএডিএইচ তৈরি করেছে। আচ্ছা, এখন সো অ্যাট ডিসকো ডেভিল পর্যন্ত আসলাম। সিপ্টের মানে কি একটা এস আছে, সো একটা সিনথেইস থাকবে এখানে। 5 নম্বর এনজাইমটা তাহলে কি হবে আমাদের? সাকসিনেট সিনথেইস বা সাকসিনেট থায়োকাইনেজ। সেম দুইটা ইয়া কিন্তু তোমার হচ্ছে এনজাইম তোমার মানে সেম, জাস্ট একটা আর একটার সিনোনিম। সো এখানে তোমরা হচ্ছে কি এখানে সাকসিনেট সিনথেইসও বলতে পারো, সাকসিনেট থায়োকাইনেজ এখানে কেন বলছে? কারণ এখানে একটা এটিপি বা তোমার একটা ফসফেট মলিকিউল চলে গিয়ে এটিপি তৈরি হতে পারে, আবার তোমার জিটিপি মানে বেসিক্যালি এটিপি তৈরি হতে পারে, আবার তোমার জিটিপিও তৈরি হতে পারে। সো গেল শিফট ডাউন একটা ডিহাইড্রোজেনেজ থাকবে, সো এটাকে আমরা কি বলি? সাকসিনেট ডিহাইড্রোজেনেশন হচ্ছে। সো সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। এখানে দেখো এটা একটা কিন্তু একটা এক্সট্রা মানে কি বলবো একটু অন্যরকম জিনিস, এখানে কিন্তু এনএডিএইচ তৈরি হচ্ছে না, এখানে তৈরি হচ্ছে এফএডি থেকে এফএডিএইচ। সো সাকসিনেট থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে তোমার তৈরি হচ্ছে ফিউমারেট। ফিউমারেট থেকে এখান থেকে এই এনজাইমটার নাম ইজি, ফিউমারেজের মাধ্যমে তৈরি হচ্ছে গিয়ে ম্যালেট, আবার ম্যালেট থেকে আরেকটা লাস্টের যে ডি ম্যালেট ডিহাইড্রোজেনেজের মাধ্যমে তৈরি হচ্ছে অক্সালো অ্যাসিটেট। সো আমরা নেমোনিকটা একবার পুরাটা পড়ি। সো অ্যাট ডিসকো ডেভিল সিপড ডাউন 5 ড্রিঙ্কস। এস গুলো দিয়ে আমরা মনে রাখবো সিনথেইস, ডি দিয়ে হচ্ছে তোমার ডিহাইড্রোজেনেজ। টোটাল 8টা স্টেপ, 8টা এনজাইম। আর যেই সব এনজাইমের নামে শেষে ডিহাইড্রোজেনেজ সেখান থেকে আমরা মনে রাখবো আইদার এনএডিএইচ অর এফএডিএইচ তৈরি হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে দেখো তাহলে টিসিএ সাইকেলের মেইন কাজই হচ্ছে কিন্তু এনএডিএইচ, এফএডিএইচ, এটিপি এগুলো তৈরি করা। এটা আমাদের মেইন এনার্জি প্রডিউসিং মেটাবলিক পাথওয়ে। আচ্ছা, এখন আমরা দেখি এনার্জি প্রোডাকশন কোথায় কি হচ্ছে। ফার্স্ট এনার্জিটা কোথায় তৈরি হচ্ছে গিয়ে এখানে। সো এখানে কি হয়? অ্যাগেইন আমরা কিন্তু সব এখন আমরা 2 দিয়ে হিসাব করতেছি, কারণ আমাদের গ্লুকোজ থেকে আমরা 2টা পাইরুভেট পাই, 2টা পাইরুভেট থেকে আমরা 2টা অ্যাসিটাইল কোয়ে পাই। সো এক মলিকিউল অফ গ্লুকোজ থেকে কিন্তু আমরা 2টা অ্যাসিটাইল কোয়ে পাচ্ছি। এই সাইকেলটা কিন্তু একটা গ্লুকোজের জন্য 2বার কাজ করছে। সো টোটাল আমরা যদি হিসাব করি, দেখো এনএডিএইচ এর জন্য নরমালি পাওয়ার কথা 3টা, এখানে 3 যেহেতু 2বার আমরা 2টা কম্পাউন্ড 2বার সাইকেলটা ঘুরছে, সো 3 × 2 6। আবার এখানেও সেম 3 × 2 আরো 6। এখানে হচ্ছে এটিপি আর জিটিপি যেটাই বলো এটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট টু 1 এটিপি, আর যেহেতু তোমার 2টা মলিকিউল সো 1 × 2 2। আচ্ছা, এফএডিএইচটা একটু অন্যরকম, এখানে প্রতিটা এফএডিএইচ এর জন্য 2টা করে এটিপি তৈরি হয়। সো 2টা এফএডিএইচ এর জন্য আমরা 2 × 2 4 এটিপি পাবো। আর ফাইনালি তোমার এখানে হচ্ছে 3 × 2 6 এটিপি। টোটাল আমাদের ক্রেব সাইকেলে তৈরি হয় হচ্ছে গিয়ে 24 এটিপি। সো দেখো অনেক আমাদের মেইন কিন্তু তোমার এনার্জি প্রোডাকশন হচ্ছে গিয়ে এখানে। আচ্ছা, এনএডিএইচ, এফএডিএইচ এগুলো আমাদের কোথায় গিয়ে এটিপি তৈরি করে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সেটা আজকের ক্লাসে মানে কিভাবে করে সেটা আজকের ক্লাসে বলতে যাচ্ছি না। আচ্ছা, এখন আমরা টোটাল এনার্জি প্রোডাকশনটা দেখি। গ্লাইকোলাইসিস আমরা পেয়েছিলাম 8 এটিপি, তারপরে তোমার পাইরুভেটের অক্সিডেশনের আরেকটা নাম হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এখানে পেয়েছি 6 এটিপি। দেন ক্রেব সাইকেলে পেয়েছিলাম 24 এটিপি। টোটাল আমরা পাই হচ্ছে গিয়ে 1 মলিকিউল গ্লুকোজ থেকে 38 এটিপি। এটা তোমার ভাইবার কোয়েশ্চেন রিটেনেও তোমাদের এই হিসাবটা দেখাতে বলতে পারে। সো এটা একটু মাথায় রাখবা, মানে পারলে হয়তো বা লিখে মুখস্থ করো বা মনে রেখে মুখস্থ করো, কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর গেল এখন টিসিএ সাইকেল থেকে 2টা কোয়েশ্চেন কমন, সেটা হচ্ছে গিয়ে ওয়াই টিসিএ সাইকেল ইজ কল্ড কমন মেটাবলিক পাথওয়ে, আর একটা হচ্ছে ওয়াই টিসিএ সাইকেল ইজ কল্ড দি অ্যাম্ফিবলিক পাথওয়ে। কমন মেটাবলিক পাথওয়ে কেন? এটা মানে তোমার হচ্ছে কি অলমোস্ট অ্যাসিড মানে এটার সোল যে তোমার কৃতিত্ব হচ্ছে অ্যাসিটাইল কোয়ের, কারণ আমরা জানি অ্যাসিটাইল কোয়ে হচ্ছে গিয়ে কমন মেটাবোলাইট। তোমরা প্রোটিন বলো, কার্বোহাইড্রেট বলো,
ফ্যাট বলো সবকিছু থেকে কিন্তু অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে। সো যেহেতু অ্যাসিটাইল কোয়েটা তোমার টিসিএস সাইকেলের সাবস্ট্রেট, সো এই সব কিছু অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে টিসিএস সাইকেলে ঢুকে মেটাবোলাইজড হয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এনার্জি তৈরি করতে পারে। এখন এখানে তোমার প্রোটিনের কি কাজ, কার্বোহাইড্রেটের কি কাজ, লিপিডের কি কাজ, তোমরা যখন রিটেনে লিখবা তখন একটু সুন্দর করে লিখবা। এটা কিন্তু তোমাদের শর্ট নোট আসে এবং চাইলেই ভালো মার্কস তোলা যায়। আমি এখানে জাস্ট তোমাদেরকে ধরিয়ে দিলাম যে কেন হচ্ছে। এখানে গুছিয়ে বলতে গেলে অনেক সময় মানে আরেকটু বেশি সময় লাগবে। আচ্ছা তাও একটু বলি। ফার্স্ট অফ অল গ্লুকোজ কি করে, তোমার হচ্ছে গ্লুকোজটা তো আমরা এতক্ষণ পড়েই আসলাম। প্রোটিন আমাদের মানে প্রোটিনের মধ্যে 2 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। কিছু হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড পাইরুভেট তৈরি করে, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, কারণ অ্যাসিটাইল কোয়ে একটা কিটোন বডি। তো গেল এভাবে টিসিএ সাইকেলে যায়। আর ফ্যাটের মধ্যে তোমার হচ্ছে গিয়ে একটা টিএজি ভেঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে পাইরুভেট, আর ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের মাধ্যমে তৈরি করে অ্যাসিটাইল কোয়ে। তো এই জিনিসটা তোমরা একটু গুছিয়ে সুন্দর করে রিটেনে লিখবা, ভালো মার্কসই পাবা। আর চেষ্টা করবা ফিগারটা দিতে। এই ফিগারটাও দিতে পারো বা বইয়ে তোমাদের এবিসিতে মনে হয় ফিগার আছে, বাট ফিগার দিবা। আচ্ছা ফাইনালি অ্যামফিবোলিক পাথওয়ে বলা হয়। অ্যামফিবোলিক পাথওয়ে জিনিসটা কি, এখানে বোথ ক্যাটাবলিজমও হয় অ্যানাবলিজমও হয়। এখন তোমরা বলবা যে আপু আমরা তো স্যালিয়েন্ট ফিচারে দেখে আসছি ক্যাটাবলিক পাথওয়ে, এখানে অ্যামফিবোলিক কেন? টিসিএস সাইকেল গ্লুকোজ মেটাবলিজমের জন্য একটা ক্যাটাবলিক পাথওয়ে, এবং এটাই টিসিএস সাইকেলের একমাত্র ক্যাটাবলিক ফাংশন। বাকি সবই কিন্তু অ্যানাবলিক ফাংশন, সেগুলো আমরা এখন একটু আস্তে আস্তে দেখি। ফার্স্টে তোমার সাইট্রেট থেকে কিন্তু তোমার অ্যাসিটাইল কোয়ে তৈরি হতে পারে, এবং অ্যাসিটাইল কোয়ে তারপরে তোমার ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, এইসব হাবিজাবি লিপিড জিনিসপত্র তৈরি করতে সাহায্য করে। আলফা কিটো গ্লুটারেট, দেখো নামে কিন্তু গ্লুটারেট আছে। সো এরা কি করে, গ্লুটামিন এই অ্যামাইনো অ্যাসিডগুলো ট্রান্স অ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারে। সাকসিনাইল কোয়ে থেকে আমরা দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই যে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, সেটা হচ্ছে হিম আর পরফাইরিন। ম্যালেট থেকে আমাদের তৈরি হতে পারে পাইরুভেট, অক্সালো অ্যাসিটেট থেকে তৈরি হতে পারে পাইরুভেটও তৈরি হতে পারে, আবার অ্যাসপার্টেটও তৈরি হতে পারে। সো এগুলো হচ্ছে ওদের টিসিএস সাইকেলের অ্যানাবলিক ফাংশন। আর ক্যাটাবলিক ফাংশন তো একটাই, সেটা হচ্ছে গিয়ে তোমার গ্লুকোজ অক্সিডেশনের মাধ্যমে এটিপি, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার তৈরি করা। আচ্ছা আমরা মনে হয় শেষ।